সালামু আলাইকুম, কেমন আছি সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছি। তোমাদের সাথে আবার দেখা হয়ে গেল নতুন একটা প্রোগ্রাম নিয়ে। সবাইকে স্বাগতম আজকের জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রস্তুতির প্রথম যে বিজ্ঞান ক্লাস, আমাদের লেকচার 1 অধ্যায় 1 প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। এই অধ্যায় নিয়ে তোমাদের সাথে আমি আছি, তোমাদের প্রিয় জামি ভাইয়া, পড়াশোনা করছি এখন ঢাকা মেডিকেল কলেজ। আচ্ছা, তাহলে আজকের যে লেকচার 1 আমাদের অধ্যায় 1 আমরা সেই কবে পড়েছিলাম, জানুয়ারির দিকে ফেব্রুয়ারির দিকে। সেই জিনিসগুলো আজকে হচ্ছে আমরা খুব শর্ট টাইমে আমরা রিভিশন দিয়ে ফেলবো পুরো চ্যাপ্টারটা। আর অনেক অনেক আমরা হচ্ছে এমসিকিউ সিকিউ এগুলো আমরা হচ্ছে কী করবো, আমরা সলভ করব। কোন কোন ধরনের এমসিকিউ কোন কোন ধরনের সিকিউ তোমাদের এই বৃত্তি পরীক্ষার মধ্যে আসতে পারে, সেই ধরনের এমসিকিউ সিকিউগুলো নিয়ে আমরা আজকের যে ক্লাসটা সেটাই সাজিয়েছি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আর করার কথা না বাড়িয়ে আমাদের যে ক্লাসটা সেখানে ঢুকে যাই। আচ্ছা, প্রথমে আসে হচ্ছে আমাদের প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। এই যে আমাদের প্রাণী জগতের মধ্যে প্রায় 15 লক্ষ প্রজাতির 15 লক্ষ প্রজাতির সংখ্যাটা একটু মনে রাখা দরকার। হ্যাঁ, এই যে 15 লক্ষ প্রজাতির কিন্তু কি আছে, 15 লক্ষ প্রজাতির তোমার হচ্ছে প্রাণী রয়েছে, বিভিন্ন রকম প্রাণী রয়েছে। এবং এই যে এত ধরনের প্রাণী রয়েছে, তাদের সবাইকে সুন্দরভাবে জানার জন্য একটা নির্দিষ্টভাবে বা তাদের বৈশিষ্ট্য অনুসারে সুন্দরভাবে তাদেরকে জানার জন্য একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, তিনি হচ্ছে এই শ্রেণীবিন্যাসের যে পদ্ধতি সেটা প্রবর্তন করেন। তাহলে কোন বিজ্ঞানী ছিল? বিজ্ঞানীর নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস নামক একজন বিজ্ঞানী প্রথম হচ্ছে এই শ্রেণীবিন্যাস পদ্ধতিটা কি করেন, তিনি প্রবর্তন করেন। বা দ্বিপদ নামকরণের প্রবর্তক কে বললে আমরা এই বিজ্ঞানীর নামই বলবো। এই যে শ্রেণীবিন্যাস, সেটা যখন এই শ্রেণীবিন্যাস কি, সেই জিনিসটা কিন্তু আমাদের খতে আসতে পারে, খতে আসতে পারে। তাহলে এইটা কিন্তু আমাদের খুব সুন্দর করে জানা দরকার। তাহলে দেখো এখানে কি লেখা আছে, এখানে কিন্তু 3টা পয়েন্ট খেয়াল করো, যে প্রাণীদেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য, বিভিন্ন প্রাণীর মধ্যে মিল, অমিল ও পরস্পরের মধ্যে যে সম্পর্ক, অর্থাৎ একটা প্রাণীদেহের মধ্যে, বিভিন্ন প্রাণীদেহের মধ্যে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য, মানে একটা প্রাণীর মধ্যে তো অনেক ধরনের বৈশিষ্ট্য থাকবে, তার হাত আছে, পা আছে, অনেক কিছু আছে। এই বৈশিষ্ট্যগুলা এবং আরেকটা প্রাণীর সাথে তার মিল, অমিল এবং পরস্পরের যে সম্পর্ক, সেটার উপর ভিত্তি করে এই যে ধাপে ধাপে প্রাণীগুলাকে বিন্যস্ত করা হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে, সেটা হচ্ছে আমাদের কি শ্রেণীবিন্যাস। তাহলে একটা প্রাণীর বিদ্যমান বৈশিষ্ট্য এবং তার সাথে অন্য কোনো প্রাণীর মিল, অমিল ও পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তি করে তাদের যে ধাপে ধাপে বিন্যস্ত করার প্রক্রিয়া, সেটা হচ্ছে আমাদের কি শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন। এই শ্রেণীবিন্যাসের প্রবর্তক কে? ক্যারোলাস লিনিয়াস। এরপর দ্বিপদ নামকরণ কি? এই যে দ্বিপদ নামকরণ যেটা, সেটাও হচ্ছে তোমার এই ক্যারোলাস লিনিয়াস নামক ভদ্র বা তোমার এই যে ভদ্র মানুষটা তোমার হচ্ছে এই জিনিসটাও তোমার হচ্ছে কি করেছে, প্রবর্তন করেছে। তাহলে শ্রেণীবিন্যাস বলি, দ্বিপদ নামকরণ বলি, দুইটার প্রবর্তক হচ্ছে আমার এই ক্যারোলাস লিনিয়াস। তো দ্বিপদ, দ্বিপদ মানে দুইটা পদ থাকবে। দ্বিপদ নামকরণ মানে হচ্ছে একটা নামের মধ্যে দুইটা পদ থাকবে। মনে করো তোমার নাম হচ্ছে টুটুল মিয়া, টুটুল মিয়া। দেখো এই নামের মধ্যে কিন্তু দুইটা কি আছে, দুইটা অংশ আছে, দুইটা পার্ট আছে, এটা একটা দ্বিপদ। ঠিক আছে, এই যে প্রত্যেকটা প্রাণীকে দুইটা নাম দিয়ে যে প্রকাশ করা হয়, বৈজ্ঞানিক নাম দিয়ে যে প্রকাশ করা হয়, এটা হচ্ছে দ্বিপদ নামকরণ। দুইটি পদের সমন্বয়ে, কয়টি পদের সমন্বয়ে? দুইটি পদের সমন্বয়ে একটি প্রজাতির জন্য, নির্দিষ্ট একটি প্রজাতির জন্য নির্দিষ্ট একটি বৈজ্ঞানিক নাম প্রদান করাকে কি বলা হয়? তাহলে 3টা পয়েন্ট আমরা এখানে মনে রাখবো। দ্বিপদ নামকরণের ক্ষেত্রে এখানে দুইটা পদের সমন্বয়ে নির্দিষ্ট একটা প্রজাতির নির্দিষ্ট একটা বৈজ্ঞানিক নাম দেওয়াই হচ্ছে কি দ্বিপদ নামকরণ। তাহলে নির্দিষ্ট একটা প্রজাতির জন্য নির্দিষ্ট একটা বৈজ্ঞানিক নাম, যে নামের কয়টা পদ থাকবে? দুইটা পদ, সেজন্য এটাকে আমরা কি বলবো? দ্বিপদ নামকরণ বলবো। তারপর দেখো এই যে এখানে যে তোমার মানুষের যে বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমার এমসিকিউ বলি, তোমার কথে বলি, এই সব করে তুমি এই জিনিসটা পাবা। তাহলে আমরা যখন এই যে হোমো সেপিয়েন্স যে লেখাটা দেখছো, সেটা কিন্তু একটু বাঁকা করে, বাঁকা করে না, এটা হচ্ছে ইতালিক ভাষায় লেখা। যখন হচ্ছে আমরা কম্পিউটারে টাইপ করব, তখন কিন্তু একটু বাঁকা করে লিখতে হয়। কিন্তু আমরা যখন খাতায় লিখবো, তখন কিভাবে লিখবো? তখন হচ্ছে এইভাবে লিখবো। দেখো, হোমো সেপিয়েন্স, ঠিক না? তারপর হচ্ছে আমাদের অবশ্যই অবশ্যই তোমার হচ্ছে কি করতে হবে? আন্ডারলাইন করে দিতে হবে। অবশ্যই অবশ্যই তোমাকে এভাবে আন্ডারলাইন করে দিতে হবে। দুইটা পদের নিচে দুইটা আন্ডারলাইন তোমাকে অবশ্যই অবশ্য করে দিতে হবে।
ঠিক আছে? তাহলে হোমো আমরা কিন্তু বাঁকা করে লিখবো না, খাতায় যখন লিখবো তখন সোজা করে লিখবো এবং লেখার পর দুইটা পদের নিচে আমরা কি করে দিব, আন্ডারলাইন করে দিব। এবং সবসময় মাথায় রাখবা প্রথম যে অক্ষরটা সেটা কিন্তু বড় হাতের, দেখো এখানে প্রথম যে অক্ষরটা সেটা কিন্তু বড় হাতের, তাই না? কিন্তু দ্বিতীয় নামের যে প্রথম অক্ষর সেটা কিন্তু কি হবে, ছোট হাতের হবে, ছোট হাতের হবে, এটা কিন্তু বড় হাতের হবে না। আচ্ছা ওকে, এবার চলো আমরা পরবর্তীতে যে এই যে শ্রেণীবিন্যাসের ধাপগুলা, শ্রেণীবিন্যাসের কয়টা ধাপ রয়েছে আমরা জানি। এখানে কয়টা ধাপ, প্রথমে এটা জানা লাগবে যেখানে কয়টা ধাপ আছে। এখানে হচ্ছে 7টা ধাপ, অর্থাৎ 7টা ধাপ মিলিয়ে হচ্ছে আমরা একটা বৈজ্ঞানিক নাম কি করি, আমরা তৈরি করে থাকি। ঠিক আছে, প্রথমে আসবে হচ্ছে আমাদের জগৎ। এই পুরা যত ধরনের প্রাণী রয়েছে সবগুলাকে নিয়ে আমরা একটা জগৎ তৈরি করি, যেটাকে বলা হয় প্রাণী জগৎ। তারপর প্রাণী জগৎকে আমরা অনেকগুলা, এই যে জগৎটাকে আমরা অনেকগুলা কি করি, অনেকগুলা পর্বে ভাগ করি, অনেকগুলা পর্বে ভাগ করি। তার কোনো নির্দিষ্ট সংখ্যা নাই, 33টা হইতে পারে, বেশি হইতে পারে। তারপর আবার প্রত্যেকটা পর্ব, এই যে অনেকগুলো পর্বে ভাগ করলাম, আবার প্রত্যেকটা পর্বকে আমরা অনেকগুলো শ্রেণীতে কি করব, ভাগ করব। তাহলে প্রত্যেকটা পর্বকে আমরা অনেকগুলো শ্রেণীতে কি করলাম, ভাগ করলাম, তাহলে অনেকগুলো শ্রেণী পেলাম। আবার প্রত্যেকটা শ্রেণীকে আমরা আবার অনেকগুলো বর্গে ভাগ করব, বর্গে ভাগ করব। তারপর প্রত্যেকটা বর্গকে আমরা অনেকগুলো গুত্রে ভাগ করব, প্রত্যেকটা গুত্রকে আবার অনেকগুলো গণে ভাগ করব। এবং শেষ পর্যায়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের প্রজাতি। এই যে প্রজাতি যেটা, সেটা হচ্ছে আমাদের কি সর্বশেষ কিন্তু ধাপ, তাই না? শ্রেণীবিন্যাসের সর্বশেষ ধাপ হচ্ছে কোনটা, প্রজাতি। ঠিক আছে না? আচ্ছা, তাহলে জগৎ, পর্ব, তারপর হচ্ছে আমাদের শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং শ্রেণী, আমাদের হচ্ছে প্রজাতি, শ্রেণী না। আচ্ছা, জগৎ, পর্ব, শ্রেণী, তারপর হচ্ছে আমাদের বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি বা স্পিসিস। এই জিনিসটা তোমরা একটু সিরিয়ালি মনে রাখবা। ঠিক আছে, ওকে। আমাদের বেশি ভুল হয়ে হচ্ছে এই জায়গায়। ঠিক আছে, গোত্র, গণ কোনটা আগে পিছে হবে সবসময় মনে রাখবা। এই যে গণ, এই যে গণ এবং প্রজাতি, এটা সবসময় হচ্ছে তোমার পরে হবে। এবং এই দুটা মিলে কিন্তু আমার কি হয়, দ্বিপদ নামকরণ হয়, দ্বিপদ নাম। এই যে হোমো স্যাপিয়েন্স যেটা পেয়েছিলাম, হোমো স্যাপিয়েন্স, এখানে হচ্ছে তোমার হচ্ছে একটা গণ আর একটা হচ্ছে প্রজাতি। অর্থাৎ এই যে তোমার শ্রেণীবিন্যাসের যে 7টি ধাপ রয়েছে সেখানকার সর্বশেষ দুইটা ধাপ নিয়ে কিন্তু আমার দ্বিপদ নামকরণটা হয়। আচ্ছা, এরপর আসি হচ্ছে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি। এই যে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমাদের ঘয়ের মধ্যে অনেক অনেক আসে, মাঝে মধ্যে কয়ের মধ্যে আসে, তখন তুমি ছোট করে লিখবা আর কি। কিন্তু এটা হচ্ছে ঘয়ের মধ্যে প্রায় সময় আসতে দেখা যায়, তাহলে এটা কিন্তু বাদ দেওয়া যাবে না। এখানে হচ্ছে তোমার 6টা পয়েন্ট আছে। প্রথম পয়েন্ট কি, এই যে শ্রেণীবিন্যাস কেন করছি, কারণ এত প্রাণীকে তো আমরা সবাই জানতে পারবো না, এত প্রাণীকে তো আমরা একসাথে জানতে পারবো না। তাই একসাথে অল্প সময়ে খুব তাড়াতাড়ি এবং হচ্ছে কোনো বা অল্প পরিশ্রমে যাতে আমরা জানতে পারি, সেই জন্য কিন্তু আমরা শ্রেণীবিন্যাসটা করি। কারণ একটা শ্রেণীর একটা প্রাণী জানলে বাকি প্রাণী সম্পর্কেও কিন্তু আমাদের আইডিয়া হয়ে যাবে, কারণ ওই শ্রেণীর সকল প্রাণী কিন্তু ওই প্রাণীর মতোই হবে। কারণ এই জন্যই তো আমরা ওই শ্রেণীতে রাখছি। সেজন্য হচ্ছে আমরা বিজ্ঞানসম্মত উপায়ে সহজে অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে আমরা পৃথিবীর সকল উদ্ভিদ এবং প্রাণী সম্পর্কে জানতে পারবো। তারপর হচ্ছে নতুন প্রজাতি শনাক্ত করা যায়। মনে করো তুমি একটা নতুন প্রজাতি শনাক্ত করেছো, অনেকেই করে, হ্যাঁ, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক স্টুডেন্ট রয়েছে, অনেক টিচার রয়েছে, যারা অনেক অনেক নতুন প্রাণী কি করেছে, শনাক্ত করেছে। তো মনে করো তুমি একটা সময়ে গিয়ে তুমি একটা প্রাণী শনাক্ত করেছো যেটা আগে কেউ শনাক্ত করেনি, তখন ওই শনাক্ত করা প্রাণীটাকে তো একটা বৈজ্ঞানিক নাম দেওয়া দরকার। তখন হচ্ছে তুমি এই শ্রেণীবিন্যাসের তোমার হচ্ছে সহযোগিতা লাগবে। ঠিক আছে, তারপর প্রাণীকুলের মধ্যে যে পারস্পরিক যে সম্পর্ক, সেটার তথ্যপত্র কিন্তু আমরা, তাহলে পারস্পরিক সম্পর্ক আমরা কি এই যে শ্রেণীবিন্যাস থেকে আমরা জানতে পারবো। ওকে, তারপর আর কি কি জানতে পারবো, তারপর হচ্ছে তোমার এই যে প্রাণীকুলের মাঝে সেই সৃষ্টিকাল থেকে এই পর্যন্ত কিন্তু অনেক ধরনের পরিবর্তন হয়েছে, অনেক প্রাণী পৃথিবীতে এসেছে, অনেক প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে। এই যে পরিবর্তনগুলা প্রাণীকুলের মাঝে যে বিভিন্ন পরিবর্তন হয়েছে সেগুলো সম্পর্কে আমরা কি করতে পারবো, ধারণা পেতে পারবো। তারপর হচ্ছে এই যে অসংখ্য প্রাণীকে কিন্তু একটা নির্দিষ্ট রীতিতে কি করা হয়, নির্দিষ্ট রীতিতে বিন্যস্ত করা হয়। তারপর প্রাণী সম্পর্কে সামগ্রিক এবং পরিকল্পিত জ্ঞান অর্জন করা যায়। অর্থাৎ এতক্ষণ আমরা যা পড়লাম তার সামারি হচ্ছে এটা, যে প্রাণী সম্পর্কে সামগ্রিক ও পরিকল্পিত জ্ঞান কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, যে এখানে হচ্ছে সহজ অল্প পরিশ্রমে অল্প সময়ে আমরা প্রাণী এবং উদ্ভিদ সম্পর্কে জানতে পারবো। তারপর হচ্ছে তোমার নতুন প্রজাতি যদি শনাক্ত করা যায় তখন সেটা হচ্ছে নামকরণ করতে পারবো। তারপর পারস্পরিক সম্পর্ক জানতে পারবো। তারপর প্রাণীকুলের মধ্যে এতদিন ধরে ঘটা বিভিন্ন পরিবর্তন সম্পর্কে আমরা আইডিয়া পাবো। তারপর হচ্ছে তোমার এই যে
তোমার হচ্ছে অসংখ্য প্রাণীগুলো কিন্তু একটা নির্দিষ্ট রীতিতে কিন্তু গোষ্ঠীভুক্ত করা হয়। তো একটা গোষ্ঠীর নাম যদি, একটা গোষ্ঠীর প্রাণী যদি বৈশিষ্ট্য আমরা জানতে পারি, তাহলে ওই গোষ্ঠীর বাকি প্রাণী সম্পর্কে আমরা জেনে যেতে পারবো ইজিলি। তারপর মোট কথা হচ্ছে এই প্রাণী সম্পর্কে আমরা সামগ্রিক এবং একটা সুন্দর পরিকল্পিত জ্ঞান কিন্তু আমরা এই শ্রেণীবিন্যাস থেকে পাবো। তাহলে এটা কিন্তু মিস দেওয়া যাবে না। এটা কিসের? গতে কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এবার আসি এই যে জগৎ অ্যানিমিলিয়া, অর্থাৎ প্রাণী জগৎ। অ্যানিমিলিয়া মানে কি? প্রাণী জগৎ। এই প্রাণী জগৎকে আমরা 9টা পর্বে ভাগ করি। 1 2 3 4 5 6 7 8 9। আমরা কয়টা পর্বে ভাগ করি? আমরা 9টা পর্বে ভাগ করি। তার মধ্যে প্রথম যে 8টা, এই প্রথম 8টা হচ্ছে তোমার অমেরুদণ্ডী এবং শেষ যেটা সেটা হচ্ছে তোমার কি? মেরুদণ্ডী। ঠিক না? আচ্ছা, তাহলে এই যে প্রথম অমেরুদণ্ডী 8টা হচ্ছে কি কি? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা এবং হচ্ছে আমাদের মলাস্কা এবং একাইনোডার্মাটা। এবং লাস্টে যেটা মেরুদণ্ডী সেটা হচ্ছে আমাদের কর্ডাটা। এগুলো কিন্তু সিরিয়ালি মনে রাখতে হবে। হ্যাঁ, তো একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবা, এই যে পর্বগুলো যত নিচের দিকে যাচ্ছে, তত মনে রাখবা হচ্ছে যত পর্বগুলো নিচের দিকে যাচ্ছে তত পর্বগুলা কম উন্নত থেকে উন্নত শ্রেণীর দিকে যাচ্ছে। তাহলে কর্ডাটা হচ্ছে সবচেয়ে উন্নত পর্ব, আর পরিপারা হচ্ছে সবচেয়ে কম উন্নত পর্ব। বা মনে করো পরিপারা এবং নিডারিয়ার মধ্যে কোনটি উন্নত? তাহলে নিডারিয়া উন্নত। আবার নিডারিয়া এবং প্লাটিহেলমিনথেসের মধ্যে কোনটা উন্নত? অবশ্যই প্লাটিহেলমিনথেস উন্নত। আবার প্লাটিহেলমিনথেস আর নেমাটোডার মধ্যে কোনটা উন্নত? নেমাটোডা উন্নত। আবার মনে করো নেমাটোডা এবং অ্যানালিডা, এইভাবে হচ্ছে তোমার কি, মানে যত নিচে যাচ্ছে তত প্রাণীগুলো তোমার উন্নত পর্বের তোমার অন্তর্ভুক্ত হচ্ছে। কর্ডাটা যেটা পর্ব সেটাকে আবার 2-3টা উপপর্বে ভাগ করা হয়। একটা হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এন্ড দ্য লাস্ট ওয়ান ভার্টিব্রাটা। আবার ভার্টিব্রাটাকে আমরা হচ্ছে 7টা শ্রেণীতে ভাগ করি। কয়টা? 7টা শ্রেণীতে ভাগ করি, 7টা। ঠিক আছে? তার মধ্যে হচ্ছে সাইক্লোস্টোমাটা, কন্ডিকটিস, অস্টেকটিস, ওবসর, তারপর হচ্ছে সরীসৃপ, পক্ষীকুল এবং আমাদের স্তন্যপায়ী। এগুলো আমরা সম্পর্কে জানবো অল্প অল্প। এবার আসি হচ্ছে আমরা কিছু কোশ্চেন সলভ করি যে আমাদের কি কি কোশ্চেন হতে পারে এই যে পার্টটুকু আমরা যেটা পড়লাম। দেখো, প্রাণীর শ্রেণীবিন্যাসের সর্বশেষ ধাপ কোনটা? এটা কিন্তু তোমাদের বোর্ড কোশ্চেনগুলোতেও ছিল, যে ঢাকা বোর্ড এবং রাজশাহী বোর্ডে। তো এটা হচ্ছে আমাদের কি ছিল? এটা হচ্ছে আমাদের একদম শেষের দিকে, মনে করো কোনটা ছিল আমাদের একদম শেষের দিকে ছিল হচ্ছে তোমাদের, এটা কিন্তু আমি লিখেও দিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের প্রজাতি, তাই না? এটা হচ্ছে আমাদের প্রজাতি, হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, ওকে। আর হচ্ছে প্রজাতি এবং গণ হচ্ছে তোমার দ্বিপদ নামকরণের ক্ষেত্রে যে 2টা পদ থাকবে সেটা হচ্ছে, একটা হচ্ছে গণ আর একটা কি? প্রজাতি। শ্রেণীবিন্যাসের জনককে? এরিস্টটল, মেন্ডেল, জন রে নাকি কেরুলাস লিনিয়াস? অবভিয়াসলি এটা কি হবে? কেরুলাস লিনিয়াস হবে। কি হবে? কেরুলাস লিনিয়াস। এটা কিন্তু ভুল করা যাবে না, যাবে না। এই যে ভদ্রলোক কেরুলাস লিনিয়াস, উনি কিন্তু দ্বিপদ যে নামকরণ ছিল, দ্বিপদ নামকরণ, সেই নামকরণের প্রবর্তকও। দ্বিপদ নামকরণ কিন্তু এই ভদ্রলোক কিন্তু করেছিলেন। আচ্ছা, এরপর আসি আমরা একটা সৃজনশীল দেখি। এখানে হচ্ছে ওয়াই হচ্ছে সমস্ত প্রাণীকুল, অর্থাৎ অ্যানিমিলিয়াকে বোঝাচ্ছে। ওয়াইকে জানতে জেটের প্রয়োজন রয়েছে কিনা? জেট হচ্ছে কি তোমার হচ্ছে ওয়াই, দেখো এটা হচ্ছে জগৎ আর জেট হচ্ছে পর্ব। ওয়াইকে জানতে জেটের অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। ঠিক আছে? অর্থাৎ তুমি প্রাণী জগৎকে জানতে এই যে তোমার হচ্ছে শ্রেণীবিন্যাস, যেটা এটা কিন্তু শ্রেণীবিন্যাসে বোঝাচ্ছে। তাহলে শ্রেণীবিন্যাসের যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু তুমি মেনশন করবা। এই যে আমরা যেটা পড়লাম, এই যে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যগুলো আমরা এখানে উল্লেখ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ এই যে প্রাণী জগৎকে জানতে আমাদের যে শ্রেণীবিন্যাসের যে প্রক্রিয়াটা, সেটা কি দরকার আছে কিনা? অবশ্যই দরকার আছে। ওকে, তাহলে এখানে কিন্তু শ্রেণীবিন্যাস নিয়ে কথা বলা হচ্ছে। এবার আসি আমাদের পরবর্তী সৃজনশীলে, যে ব্যবহারিক ক্লাসে স্যার কতগুলো প্রাণী, যেমন হচ্ছে তারা মাছ, ওকে, তারা মাছ, সামুদ্রিক শসা, হাতুড়ি মাছ, অ্যাক্সিডিয়া, পেট্রোমাইজনের আদর্শ নমুনা দেখালেন। ওকে, স্যার প্রাণীগুলো দেখিয়ে বললেন এরকম আরও লক্ষ প্রজাতির প্রাণীকে পৃথকভাবে শনাক্ত করার একটা পদ্ধতি আছে। তাহলে তুমি মাথার মধ্যে অলরেডি তোমার মধ্যে চলে আসলো যে পদ্ধতির নাম কি? এটা অবশ্যই শ্রেণীবিন্যাস সম্পর্কে বলা হচ্ছে, যার কিন্তু কি আছে? 7টা ধাপ রয়েছে। ওই যে জগৎ থেকে শুরু করে তোমার প্রজাতি পর্যন্ত যে ধাপগুলো ছিল। উদ্দীপকে উল্লেখিত প্রথম প্রাণী দুইটির শ্রেণীগত অবস্থান ব্যাখ্যা করো। এই যে প্রথম প্রাণী কি ছিল? একটা ছিল হচ্ছে আমাদের তারা মাছ, আরেকটা ছিল হচ্ছে কি আমাদের সামুদ্রিক শসা, ঠিক না?
এই দুইটা শ্রেণীগত অবস্থান তুমি ব্যাখ্যা করবা, মানে এটা কোন শ্রেণীর মধ্যে বা কোন পর্বের মধ্যে এরা পড়ে সেই জিনিসটা তুমি হচ্ছে এখানে উল্লেখ করবা। যেমন তারা মাছ হচ্ছে আমাদের কোথায়, যেগুলো আমরা সামনে পড়বো আর কি, তারা মাছ হচ্ছে তারা মাছ, সামুদ্রিক শসা, এই দুটা কিন্তু আমাদের হচ্ছে কি কোন পর্বে পড়ে, এই দুটা হচ্ছে আমাদের একানোডার্মাটাতে পড়বে, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে আমরা আরো সামনে জানবো। স্যার যে পদ্ধতির কথা বললেন তার প্রয়োজনীয়তা মূল্যায়ন করো, এটা হচ্ছে আমরা এই যে গত সৃজনশীলের যে কোয়েশ্চনটা আনসার করেছিলাম সেম কোয়েশ্চনটা দেখো, এটা কিন্তু বারবার আসতেছে, এই ধরনের কোয়েশ্চনগুলো তুমি বারবার পাবা যে শ্রেণীবিন্যাসের যে পদ্ধতিটা সেটার প্রয়োজনীয়তা বা গুরুত্ব বা তাৎপর্য এটা কিন্তু তুমি সৃজনশীলে পাবা, এটা কিন্তু কোনোভাবে মিস করা যাবে না, ঠিক আছে। ওই যে 6টা যে পয়েন্ট আমরা পড়লাম সেগুলো কিন্তু তোমার লাগবে। এরপর আসে হচ্ছে আমাদের অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে। তাহলে অমেরুদণ্ডী প্রাণীদের পর্ব কয়টা? অবশ্যই সেটা কয়টা? অমেরুদণ্ডী প্রাণীদের পর্ব হচ্ছে আমার 8টা। আচ্ছা, মোট পর্ব হচ্ছে 9টা, আর 8টা হচ্ছে তোমার অমেরুদণ্ডী, আর কর্ডাটা একটা, সেটা হচ্ছে তোমার মেরুদণ্ডী। ওকে, তাহলে দেখো পরিবার থেকে আমরা শুরু করি। এগুলো আমরা অনেক অনেক আগেই পড়েছি এবং তোমাদের আশা করি সবারই পড়া আছে, তাও আমরা একটা রিক্যাপ করবো আর কি, যাতে হচ্ছে আমাদের আর একটু চাঙ্গা হয়ে উঠি আমরা। তো পরিফেরা যেটা, পরিফেরা, ফেরা মানে হচ্ছে কি ছিদ্র, ঠিক আছে। যাদের ছিদ্র আছে তাদেরকে আমরা কি বলি? পরিফেরা বলি। এই যে পরিফেরা যেটা, সেটার আরেকটা নাম হচ্ছে কি স্পঞ্জ, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তারপর পরিফেরা হচ্ছে তোমার সরলতম বহুকোষী প্রাণী এবং এর কোনো কিন্তু কি নাই, এ কোনো ধরনের টিস্যু গঠন করে না, এ কোনো ধরনের কি গঠন করে না, টিস্যু গঠন করে না। তারপর দেখো এর কোষ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত, যেগুলো আমি বস করে দিচ্ছি সেগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এই ছিদ্রপথে কিন্তু তারা যত ধরনের খাবার খাওয়ার দরকার সেগুলো খায়, তারপর দেহের মধ্যে খাবার খাওয়ার পর যে বর্জ্যগুলো তৈরি হবে সেগুলো কিন্তু আবার এই ছিদ্রের মাধ্যমে সে কি করে দিবে, বের করে দিবে। তাহলে এই ছিদ্র দিয়ে কিন্তু সে সবকিছু করে থাকে। আচ্ছা, তাহলে পরিফেরা মানে হচ্ছে কি ছিদ্র বহন করবে এবং তাদেরকে কি বলা হয়? বলা হয় স্পঞ্জ, এবং এদের মধ্যে কি থাকবে? অসংখ্য ছিদ্র থাকবে। তারপর এরা হচ্ছে সরলতম বহুকোষী প্রাণী, অর্থাৎ এই যে আমরা যে পর্ব পড়ছি সবগুলোর মধ্যে সবচেয়ে সরলতম প্রাণী হচ্ছে এই পরিপারার অন্তর্ভুক্ত যারা তারা। তারপর হচ্ছে এদের কোনো টিস্যু থাকবে কিন্তু কোনো টিস্যু থাকবে না, আর টিস্যু যদি না থাকে তাহলে কখনো কোনো অঙ্গ থাকবে না, আর অঙ্গ না থাকলে কখনো তন্ত্র থাকবে না। আচ্ছা, তাহলে উদাহরণগুলো, সবগুলো উদাহরণ কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে উদাহরণগুলো আমরা দেখবো। দেখো দুইটা কিন্তু এস দিয়ে শুরু হচ্ছে না, স্পঞ্জিলা স্কাইপা, এগুলো ইজিলি মনে রাখতে পারবা, স্পঞ্জিলা স্কাইপা। এবার আসি নিডারিয়ার ক্ষেত্রে। তো নিডারিয়ার একটা পূর্ব নাম আছে, সেটার নাম কি? সিলেন্টেরেটা। সেটা কেন? কারণ হচ্ছে নিডারিয়ার মধ্যে একটা গবর আছে, নিডারিয়ার যে গবর সেটাকে বলা হয় কি? সিলেন্টেরন। নিডারিয়ার মধ্যে সিলেন্টেরন নামক একটা গবর থাকার কারণে সেটাকে সিলেন্টেরেটা বলা হয়। আচ্ছা, তারপর এটার ভ্রূণীয় কোষেস্ত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে বাইরে যেটা, সেটা হচ্ছে কি একটু মানে কি? একটু মানে হচ্ছে বাইরে, আর এন্ডো মানে হচ্ছে ভিতরে, ঠিক আছে। অর্থাৎ দুইটা কোষস্থ থাকবে, একটু এবং এন্ডো। তারপর একটোডার্মে এক ধরনের বিশেষ কোষ থাকবে, এটাও কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। সেটার নাম কি? নিডোব্লাস্ট, যেটা কি করবে? শিকার করবে, আত্মরক্ষা করবে এবং চলন করবে। অর্থাৎ এটার মাধ্যমে কিন্তু এই যে তুমি এখানে কতগুলো সুতার মতো, কর্ষিকার মতো, হাতের মতো অংশ দেখতে পাচ্ছ না, এখানে হচ্ছে অনেকগুলো কোষ থাকে যেগুলো হচ্ছে নিডোব্লাস্ট, যেগুলো তোমাকে শিকার করতে বা যে কোনো একটা প্রাণীকে পেঁচিয়ে ধরে খেয়ে ফেলতে কি করে? সাহায্য করে। তাহলে এই কোষটার নাম কি? নিডোব্লাস্ট। তাহলে নিডোব্লাস্ট, সিলেন্টেরন কার বৈশিষ্ট্য? নিডারিয়ার বৈশিষ্ট্য। তাহলে নিডারিয়াতে একটা গবর থাকবে যেটা নাম হচ্ছে সিলেন্টেরন, এবং এখানে একটা বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকবে যেটার নাম হচ্ছে কি? নিডোব্লাস্ট। এবং এটার এক্সাম্পল কি? এটার এক্সাম্পল হচ্ছে আমার হাইড্রা এবং ওবেলিয়া। দুইটা এক্সাম্পলই খুবই খুবই ইম্পর্টেন্ট। হাইড্রা, ওবেলিয়া হচ্ছে আমাদের কি? নিডারিয়া। হাইড্রা, ওবেলিয়া, নিডারিয়া। এরপর হচ্ছে পর্ব নাম্বার 3, প্লাটি হেলমিনথাস। দেখো প্লাটি মানে হচ্ছে কি? চ্যাপ্টা। প্লাটি মানে ফ্ল্যাট শব্দ তো জানো না তোমরা? ফ্ল্যাট মানে চ্যাপ্টা, আর হেলমিনথাস মানে হচ্ছে কৃমি। তো প্লাটি, ফ্ল্যাট, চ্যাপ্টা। তাহলে চ্যাপ্টা কৃমিকে কি বলা হয়? প্লাটি হেলমিনথাস, বা চ্যাপ্টা কৃমি কোন পর্বের অন্তর্ভুক্ত? প্লাটি হেলমিনথাসে। তাহলে এখান থেকে কি পড়া লাগবে আমাদের এখান থেকে যেটা দেখা লাগবে, তাহলে আমরা বুঝতে পারলাম এদের দেহ অবশ্যই চ্যাপ্টা হবে, এই যে হাতের মতো হবে। তারপর হচ্ছে কিউটিকল দ্বারা কি থাকবে? আবৃত থাকবে, এবং উভলিঙ্গ হবে। এটা কিন্তু কিউটিকল, নট কিউটিন। কিউটিকল এবং কিউটিন দুইটা আলাদা। তাহলে এটা কিউটিকল দ্বারা, তাহলে উভলিঙ্গ। তারপর উভলিঙ্গ বলতে কি বোঝায়? এই যে আমাদের যে জননাঙ্গ,
মানুষের ক্ষেত্রে কি হয়, পুরুষের মধ্যে শুধুমাত্র পুরুষ জননাঙ্গ থাকে, স্ত্রীদেহের ক্ষেত্রে শুধুমাত্র স্ত্রী জননাঙ্গ থাকবে। কিন্তু তোমাদের এই প্লাটিহেলমিনথেস প্রাণীর ক্ষেত্রে তোমার একই দেহের মধ্যে পুরুষ জননাঙ্গও থাকবে, স্ত্রী জননাঙ্গও থাকবে, সেজন্য এদেরকে বলা হয় উভলিঙ্গ। আচ্ছা, তারপর এরা বহিঃপরিজীবী হতে পারে, অন্তঃপরিজীবী হতে পারে, অর্থাৎ দেহের বাইরেও থাকতে পারে, ভিতরেও থাকতে পারে। আচ্ছা, অর্থাৎ এরা কিন্তু আলাদা মানে নিজে নিজে বসবাস করতে পারে না, কোনো না কোনো প্রাণীর ভিতরে বা বাইরে থেকে বসবাস করে। আচ্ছা, এরপর দেখো, এরপর আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে এদের মধ্যে শোষক বা আংটা থাকবে। শোষক এবং আংটা কেন লাগে? যাতে করে এরা কোনো কিছু শুষে নিতে পারে, খেতে পারে, শোষকের মাধ্যমে বা আংটার মাধ্যমে। তারপর খুবই খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, যে প্লাটিহেলমিনথেসের যে রেচন অঙ্গ, প্লাটিহেলমিনথেসের যে রেচন অঙ্গ, সেটার নাম হচ্ছে আমার শিকা অঙ্গ বা শিকা কোষ। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা কোনোবার ভোলা যাবে না। যে প্লাটিহেলমিনথেস, যেটা অপর নাম চ্যাপ্টাকৃমি, এটার হচ্ছে একটা রেচন অঙ্গ থাকবে যেটার নাম কি শিকা অঙ্গ। তারপর এটা হচ্ছে পৌষ্টিক তন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত থাকবে। যেহেতু এরা হচ্ছে খুবই খুবই অনুন্নত এক ধরনের প্রাণী, তাহলে এদের মধ্যে এত জটিল তন্ত্র কিন্তু থাকবে না, ঠিক আছে? পরিপাক তন্ত্র কিন্তু অনেকটা জটিল তন্ত্র, এটা কিন্তু এদের মধ্যে থাকবে না। আচ্ছা আচ্ছা, এদের এক্সাম্পলগুলো খুবই ইম্পর্টেন্ট। যকৃত কৃমি, যকৃত, তুমি যকৃত দেখেছো কিনা জানি না। যকৃত হচ্ছে আমাদের এরকম আর কি, অনেকটা এরকম। তো এরকম মানে দেখতে পারো, মানে তুমি মনে রাখতে পারো আর কি, এটা দেখতে অনেকটা চ্যাপ্টা টাইপসের, যদি খুব চ্যাপ্টা না, মানে জাস্ট মনে রাখতে পারো চ্যাপ্টা টাইপসের বা হাতের মতো আর কি। তারপর ফিতা, আমরা ফিতা দিয়ে অনেক কিছু মাপাজোকা করি না, এই ফিতা কিন্তু চ্যাপ্টা না, তাহলে এটা দিয়ে মনে রাখবো যে ফিতা কৃমি, যকৃত কৃমি কিন্তু চ্যাপ্টা কৃমি, বা এর হচ্ছে প্লাটিহেলমিনথেস। তাহলে যকৃত বা ফিতা তার হচ্ছে চ্যাপ্টা, এবং তার হচ্ছে কি প্লাটিহেলমিনথেস। ওকে, অথবা ওই ছবিটা মনে রাখবা, ঠিক আছে, ওই ছবিটা মনে রাখবা। এবার আসে হচ্ছে নেমাটোডা। তো নেমাটোডার ক্ষেত্রে তোমার এমসিকিউর ক্ষেত্রে কি কি আসে, এই যে এদের যে দেহ যে নলাকার, এই যে দেখো দেহ কিন্তু নলাকার, মানে একদম তোমার নলের মতো লম্বা। তারপর হচ্ছে এরা কিন্তু একলিঙ্গ, এরা কি একলিঙ্গ, ওইটা ছিল হচ্ছে উভলিঙ্গ, কিন্তু এরা একলিঙ্গ, অর্থাৎ স্ত্রী জননাঙ্গ স্ত্রী দেহে থাকবে, পুরুষ জননাঙ্গ পুরুষ দেহে থাকবে। তারপর হচ্ছে এদের পুষ্টিনালী কিন্তু সম্পূর্ণ, এখানে অসম্পূর্ণ ছিল কিন্তু এখানে সম্পূর্ণ। কারণ কি, নেমাটোডা তোমার প্লাটিহেলমিনথেস থেকে কিন্তু উন্নত বিদায় তাদের পুষ্টিনালী কি হয়, সম্পূর্ণ হয় বা থাকে, কিন্তু এখানে থাকে না। কিন্তু এরা আবার খুব বেশি উন্নত না, সেজন্য তাদের মধ্যে শ্বসনতন্ত্র বা সম্ভবতন্ত্র নেই। তাহলে এখানে আরেকটা পয়েন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রকৃত সিলুম নেই। প্রকৃত কি নাই? সিলুম নাই। তাহলে এদের দেহ নলাকার, এরা একলিঙ্গ, এদের পুষ্টিতন্ত্র আছে কিন্তু শ্বসনতন্ত্র বা সংবহনতন্ত্র কিন্তু নাই। অর্থাৎ রক্ত পরিবহন করার জন্য যে তন্ত্র বা শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য যে তন্ত্র, সেটা কিন্তু নাই। কিন্তু খাওয়া দাওয়া হজম করার জন্য যে পৌষ্টিকতন্ত্র, সেটা কিন্তু থাকবে। এটা হচ্ছে কথা। আর এখানে কোনো ধরনের প্রকৃত সিলুম নাই। আচ্ছা, সিলুম জিনিসটা কি? সিলুম হচ্ছে এই যে দেখো, আমাদের মধ্যে তুমি ফিল করতে পারবা যে আমাদের এই পেটের মধ্যে হচ্ছে তোমার উপরের যে চামড়াটা, এবং ভিতরে আছে আমার কি আছে, স্টোমাক আছে, তার বিভিন্ন অঙ্গ আছে। এই যে উপরের যে আমাদের দেহের যে চামড়া এবং ভিতরের যে তোমার হচ্ছে অঙ্গগুলা, তাদের মাঝখানে কিন্তু একটা ফাঁকা জায়গা থাকে। বা আমাদের এই পুরো বডির ভিতরে কিন্তু একদম বিভিন্ন অঙ্গ দিয়ে একদম জমাট বাঁধা কিন্তু না, এখানে কিন্তু হালকা পাতলা ফাঁকা জায়গা কিন্তু রয়েছে অঙ্গ এবং হচ্ছে তোমার এই চামড়ার মাঝখানে, ঠিক না? এই যে ফাঁকা জায়গাগুলো, সেগুলোকে আমরা কি বলি, তোমার হচ্ছে সিলুম বলি। তাহলে সিলুম হচ্ছে বহুকোষী প্রাণীর দেহ প্রাচীর এবং ভিতরের অঙ্গের বা পুষ্টিক অঙ্গগুলার মাঝখানে যে তোমার ফাঁকা জায়গা থাকবে, সেটাকে আমরা বলবো কি, সিলুম। এই নেমাটোডের ক্ষেত্রে তোমার প্রকৃত সিলুম থাকে না। তাহলে এখানে এক্সাম্পল কি কি আছে দেখো, এখানে এক্সাম্পল আছে হচ্ছে গুল কৃমি, তারপর হচ্ছে ফাইলেরিয়া কৃমি, তারপর হচ্ছে চুকের কৃমি, ঠিক আছে? গোল কৃমি, বিশেষ করে হচ্ছে তোমার গোল কৃমিটা খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, গোল কৃমি, এই যে দেখো গোল কৃমি, এটা হচ্ছে আমাদের গোল কৃমি। তাহলে যকৃত কৃমি, ফিতা কৃমি হচ্ছে প্লাটিহেলমিনথেস, গোল কৃমি হচ্ছে তোমার নেমাটোডা। এবার আসে হচ্ছে আমাদের অ্যানেলিডা। অ্যানেলিডা শব্দের অর্থ কি? অ্যানেলিডা শব্দটা আসলে হচ্ছে অ্যানুলাস থেকে, যার অর্থ হচ্ছে আংটি বা রিং, আংটি বা রিং। তো এদের দেহে নলাকার তো অবশ্যই হবে। তুমি যদি এর উদাহরণ দেখো, কেঁচো, জোক, এগুলো হচ্ছে অ্যানেলিডা। কোনো কিছুর উদাহরণ তুমি বাদ দিবা না, কারণ উদাহরণটা খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো কেঁচো, জোক এগুলো কিন্তু দেখতে নলাকার। তারপর এদের খুবই খুবই একটা সুন্দর একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা কি হবে, খণ্ডায়িত হবে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। কেন, সেটা আমরা সামনে যখন এমসিকিউ সলভ করবো তখন বুঝতে পারবো। তারপর এদের প্রতিটা খণ্ড, অর্থাৎ এদের হচ্ছে এইভাবে খণ্ডায়িত থাকবে। আমরা যদিও দেখতে পাই না, খুব কাছে গেলে আমরা বুঝতে পারি হালকা করে যে এদের কিন্তু এভাবে খণ্ডায়িত থাকবে। তো প্রতিটা খণ্ডের মধ্যে কিন্তু কি থাকে, তোমার হচ্ছে ছোট ছোট সিটা থাকবে, কি থাকবে, সিটা। এই সিটার মাধ্যমে কিন্তু তারা কি করে, এই সিটার মাধ্যমে কিন্তু তারা চলাচল করে। তাহলে তাদের মধ্যে কি আছে, তাদের মধ্যে কিন্তু সিটা আছে।
কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে জুকে কিন্তু সিটা থাকে না, জুকে সিটা থাকে না। অর্থাৎ তোমার অ্যানেলিডা পর্বের সবাই নলাকার এবং খণ্ডায়িত হবে এবং তাদের প্রতিটা খণ্ডে চলাচলের জন্য সিটা থাকবে। আমাদের যেমন পা আছে, তাদের কি আছে? সিটা আছে। কিন্তু একটা অ্যানেলিডা পর্বের প্রাণী আছে যার নাম হচ্ছে জোক বা লিচ, তার কি থাকবে না? কোনো ধরনের সিটা থাকবে না। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এখানে ন্যাফ্রিডিয়া নামক একটা কি থাকবে? রেচন অঙ্গ থাকবে। ন্যাফ্রিডিয়া নামক রেচন অঙ্গ। তাহলে রেচন অঙ্গের ক্ষেত্রে যদি বলি, ওইখানে ছিল প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে রেচন অঙ্গ ছিল হচ্ছে আমাদের শিখা কোষ বা শিখা অঙ্গ, আর এখানে হচ্ছে ন্যাফ্রেডিয়া। এবার আসে হচ্ছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা হচ্ছে তোমার সন্ধিপদী প্রাণী, সন্ধিপদী প্রাণী মানে এদের দেহটা বিভিন্ন ভাগে ভাগ করা, সন্ধিতে ভাগ করা, বা এদের তোমার পায়ের মধ্যে বিভিন্ন সন্ধি রয়েছে, জয়েন্ট রয়েছে। তারপর প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব হচ্ছে কারা? প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব হচ্ছে আমার এই আর্থ্রোপোডা। তাহলে এটা হচ্ছে আমাদের ভোলা যাবে না, খুবই খুবই ইম্পর্টেন্ট, যে প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা, অর্থাৎ এই পর্বের প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি। এবার আসি, এই যে এদের দেহ কিন্তু বিভিন্ন অঞ্চলে বিভক্ত। একটা হচ্ছে মস্তক, এই যে মস্তক, এই যে দেখো তেলাপোকার ক্ষেত্রে যদি দেখো, এটা হচ্ছে মাথার অংশ, আর এটা হচ্ছে তোমার বক্ষ, আর এটা হচ্ছে তোমার কি? উদর। অর্থাৎ তিনটা ভাগে ভাগ করা থাকে, একটা মস্তক, বক্ষ এবং উদর। তারপর হচ্ছে এদের কিন্তু কি থাকবে? সন্ধিযুক্ত উপাঙ্গ বা পা থাকবে। অর্থাৎ এদের যে পা থাকে, এই যে দেখো পা কিন্তু এরকম না, অনেকটা তোমার এরকমই তো না? তো এখানে কিন্তু প্রত্যেকটা কি আছে? সন্ধি আছে। সন্ধি মানে একটা একটার সাথে জয়েন করা, জাংশন করা, জয়েন করা, সেটাকে বলা সন্ধিযুক্ত উপাঙ্গ। তারপর কি আছে? তাহলে এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তারপর হচ্ছে তোমার পুঞ্জাঙ্কি থাকবে, মানে চোখ থাকবে, অ্যান্টেনা থাকবে। তারপর হচ্ছে এই যে দেখো, ওইখানে আমরা পেয়েছিলাম হচ্ছে কিউটিকল, কিউটিকল দ্বারা আবৃত প্লাটিহেলমিনথেস, আর এখন হচ্ছে কিউটিন। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবা। কিউটিনটা একটু কিন্তু শক্ত হয়, ওই যে তেলাপোকার চামড়া উপরের যে অংশটুকু সেটা কিন্তু শক্ত। তারপর হচ্ছে আমাদের মালফিজিয়ান নালিকা। মালফিজিয়ান নালিকা এটা কি হিসেবে কাজ করবে? রেচন অঙ্গ হিসেবে কাজ করবে। তাহলে আমরা যদি একসাথে করি, তোমরা একসাথে লিখে রাখতে পারো এটা, যে রেচন অঙ্গের ক্ষেত্রে রেচন অঙ্গ, শিখা অঙ্গ ছিল প্লাটিহেলমিনথেসের কাছে, শিখা অঙ্গ। তারপর ছিল হচ্ছে ন্যাফ্রেডিয়া, পড়েছিলাম ন্যাফ্রেডিয়া, তাই না? তারপর এখন পড়লাম হচ্ছে মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান নালিকা এগুলো কাদের ক্ষেত্রে থাকে? শিখা অঙ্গ ছিল হচ্ছে আমাদের প্লাটিহেলমিনথেসে, প্লাটিহেলমিনথেসে। তারপর ন্যাফ্রিডিয়া ছিল হচ্ছে আমাদের অ্যানেলিডাতে, যোগ, তারপর হচ্ছে ক্রিমি না ক্যাচো, এগুলাতে অ্যানেলিডাতে। তারপর হচ্ছে আমাদের মালপিজিয়ান নালিকা ছিল হচ্ছে আমাদের কাদের? আর্থ্রোপোডাতে। ঠিক আছে না বাচ্চারা? ওকে, তাহলে তাহলে দেখো এবার এরপরের পয়েন্টটা কিন্তু আরো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি? হিমোসিল। তো হিমোসিল কি জিনিস? যে হিমোসিল কি জিনিস সেটা কিন্তু তোমাদের কি, সেটা কিন্তু তোমাদের কথেও আসবে, যে হিমোসিল আসলে কি জিনিস, এটা কিন্তু কথেও আসে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের জানা লাগবে যে হিমোসিল কি জিনিস। হিমোসিল হচ্ছে তোমার আর্থ্রোপোডা পর্বের দেহের রক্তপূর্ণ যে সিলুম, এই যে সিলুম বললাম না আমাদের, যে দেহ প্রাচীর এবং হচ্ছে তোমার ভিতরে যে অঙ্গের মধ্যে একটা কি থাকে? ফাঁকা জায়গা থাকে, এটাকে আমরা সিলুম বলি। হ্যাঁ, ফাঁকা গবর বা ফাঁকা জায়গা থাকে, সেটাকে আমরা সিলুম বলি। তো আর্থ্রোপোডা পর্বের ক্ষেত্রে তোমার এই সিলুমটা তোমার রক্ত দিয়ে পূর্ণ থাকবে, রক্ত দিয়ে কি থাকবে? পূর্ণ থাকবে, যেটাকে কি বলা হয়? হিমোসিল। তাহলে আর্থ্রোপোডা পর্বের দেহের রক্তপূর্ণ সিলুমকে কি বলা হয়? রক্তপূর্ণ মাস্ট মেনশন করতে হবে, কি পূর্ণ? রক্তপূর্ণ সিলুমকে আমরা কি বলি? তোমার হিমোসিল বলি। তারপর উদাহরণ তো আমরা জানি যে যত ধরনের পতঙ্গ আছে, উদাহরণ মনে রাখবা, যত ধরনের কি আছে? পতঙ্গ আছে, যত ধরনের পতঙ্গ আছে সবগুলা কিন্তু আমার আর্থ্রোপোডার তোমার অন্তর্ভুক্ত। আর সবচেয়ে তোমার আলাদা করে মাথা রাখতে হবে সেটা হচ্ছে চিংড়ি। আমরা যেটা মাছ হিসেবে খাই সেটা কিন্তু আসলে মাছ না, সেটা কিন্তু এক ধরনের পোকা বা পতঙ্গ। যাই হোক, এটা হচ্ছে বায়োলজিক্যালি আর কি, আমরা তো মাছ বলে অভ্যস্ত, মাছই বলবো, সমস্যা নাই। তো চিংড়ি হচ্ছে এক ধরনের পতঙ্গ বা আর্থ্রোপোডা পর্বের প্রাণী। তাহলে এটা কিন্তু অনেক সময় তোমার এমসিকিউতে বা তোমার হচ্ছে উদ্দীপকের মধ্যে দিয়ে দেয় আইডেন্টিফাই করার জন্য, তখন কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে চিংড়ি এক ধরনের পতঙ্গ বা আর্থ্রোপোডা পর্বের প্রাণী, এটা কিন্তু মাছ না। এবার আসে আমাদের 7 নম্বর যে পর্ব, সেটা হচ্ছে মলাস্কা। মলাস্কা দেখো, মলাস্কা মানে কি? তোমার নরম, আর এটা নাকি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্ব। আচ্ছা, দেখো মলাস্কাগুলো কিন্তু আমরা সমুদ্রের পাড়ে পাই, শামুক, ঝিনুক, ঠিক আছে না? আচ্ছা,
নরম দেহটি একটা শক্ত কুলস দ্বারা আবৃত। যারা সমুদ্রে গিয়েছো, শামুক, ঝিনুক, শামুক তো হচ্ছে তোমার হচ্ছে বিলে ঝিলেও পাওয়া যায়, বিভিন্ন বাসাবাড়ির যে উঠানেও থাকে বর্ষাকালে বিশেষ করে, বা বিভিন্ন গাছের মধ্যেও থাকে। তো তোমরা হয়তো খেয়াল করেছো এখানে কিন্তু একটা শক্ত কি থাকবে, খুলস থাকবে, ঠিক আছে না? আচ্ছা, তারপর এখান থেকে এমসিকিউতে যেটা আসে সেটা হচ্ছে এই যে পেশিবহুল পা দিয়ে এরা কি করে, চলাচল করে। এদের পা যেটা সেটা কিন্তু একদম মাংসল, নরম। পেশিবহুল পা দিয়ে কিন্তু তারা কি করে, চলাচল করে, যেটা খুবই নরম, সেজন্য এদেরকে বলা হয় মলাস্কা। তারপর এরা হচ্ছে ফুলকা বা ফুসফুস দিয়ে কিন্তু কি করে, শ্বাসকার্য চালায়। এরপরে যে পর্বটা সেটা হচ্ছে কন্টক একাই নো ডারমাটা। দেখো একাইনোস মানে কি, একাইনোস মানে হচ্ছে কাঁটা, আর ডার্মা মানে হচ্ছে ত্বক, অর্থাৎ ত্বকের মধ্যে কি থাকবে, কাঁটা থাকবে। অর্থাৎ কন্টক ত্বক প্রাণী, যার ত্বকে বা যার চামড়ার মধ্যে কাঁটা থাকবে সেটাকে আমরা বলবো কি, একাইনোডার্মাটা। একাইনোডার্মাটার ক্ষেত্রে অবশ্যই এটা হচ্ছে মেইন বৈশিষ্ট্য যে দেহ কাঁটাযুক্ত। তারপর আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য সেটা হচ্ছে 5টি সমান ভাগে বিভক্ত। দেহটি 5টি সমান ভাগে বিভক্ত। এখানে একটু খেয়াল করো, এটা অনেকে হয়তো বুঝো না। এই যে এটা মনে করো হচ্ছে তোমার প্রধান অক্ষ, নিচ দিয়ে গেল আর কি। মনে করো এটা প্রাণীটা মনে করো এই প্রাণীটা, প্রাণী বা মনে করো এটা হচ্ছে তোমার একটা কি, তারা মাছ। এই যে তারা মাছটা এইভাবে আছে। তো আমি মনে করো এই বরাবর একটা অক্ষ চিন্তা করলাম, ওই অক্ষের সাপেক্ষে আমি কিন্তু এই প্রাণীটাকে 5টা ভাগে কি করতে পারি, ভাগ করতে পারি। এইভাবে 5টা ভাগে আমি কিন্তু কি করতে পারি, ভাগ করতে পারি। এই যে 5টা ভাগে যে ভাগ করতে পারছি সেটাকে বলছি আমরা কি, পঞ্চরীয় বা অরীয়, ঠিক আছে? অর্থাৎ আমরা এই যে 91 পর্বের প্রাণীগুলাকে আমরা অক্ষ বরাবর 5টা ভাগে সমান ভাগে ভাগ করতে পারবো। এরপর আমাদের কি জানতে হবে, এরপর হচ্ছে আমাদের পানি সংবহন তন্ত্র থাকবে এবং নালীপদের সাহায্যে কি করবে, চলাচল করবে। অর্থাৎ তাদের মধ্যে এক ধরনের তন্ত্র থাকবে যেটার নাম হচ্ছে পানি সংবহন তন্ত্র, এবং তারা হচ্ছে নালীপদের মাধ্যমে কি করবে, চলাচল করবে। এখানে খুব ছোট্ট ছোট্ট কিছু হচ্ছে তোমার পায়ের মতো অংশ থাকে, সেগুলোকে বলা হয় নালীপদ। আচ্ছা, এরপর হচ্ছে, হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট না, জাস্ট হচ্ছে সৃজনশীলের জন্য লাগলে রাখতে পারে, তুমি একটু পড়বা। এই যে এই পর্বের সকল প্রাণী কিন্তু সামুদ্রিক, সমুদ্রের বাইরে কিন্তু তুমি একাইনোডার্মাটা পর্বের প্রাণীগুলোকে তুমি পাবা না। তাহলে এখান থেকে কি কি মনে রাখতে হবে, এটা হচ্ছে কাঁটাযুক্ত, দেহকে সমান 5টা ভাগে ভাগ করতে পারবো, পানি সংবহন তন্ত্র থাকবে, আর নালীপদের সাহায্যে তারা কি করবে, চলাচল করবে। অ্যানালিডার ক্ষেত্রে কিন্তু সিটা ছিল চলাচল করার জন্য, আবার সিটা জুকের মধ্যে থাকতো না। আর এখানে একাইনোডার্মাটার ক্ষেত্রে চলাচলের জন্য কিন্তু কি আছে, নালীপদ আছে। আর আর্টোপোডার ক্ষেত্রে কি ছিল, সন্ধিপদযুক্ত উপাঙ্গ ছিল, মাথায় রাখবা। এরপর আমরা মোটামুটি হচ্ছে আমাদের যে 8টা অমেরুদণ্ডী প্রাণীদের যে পর্বগুলো ছিল পরিবার থেকে একাইনোডার্মাটা, সেগুলো আমরা মোটামুটি একবার রিক্যাপ করেছি। আর এইখানে আচ্ছা, উদাহরণগুলোর মধ্যে যদি দেখি, এখানে হচ্ছে তারা মাছ আর হচ্ছে সমুদ্র শসা। এটা অনেকে কনফিউশনে তোমরা হচ্ছে ভুল তুল আনসার দিয়ে আসো, সেটা সমুদ্র শসাটা একটু মাথায় মনে রাখবো, ঠিক আছে, যাতে করে আমাদের ভুল না হয়। এটা অনেক সময় তোমার মনে হতে পারে এটা নিডারিয়া হতে পারে সমুদ্র শসা, কিন্তু সমুদ্র শসা হচ্ছে তোমার কি, একাইনোডার্মাটা। আর শামুক জিনিসগুলো আমরা পারবো ইনশাল্লাহ। এটা হচ্ছে তোমাদের এই যে আমরা যা কিছু পড়লাম তার কি পয়েন্টগুলো আমি এখানে লিখলাম, যে পরিবারের ক্ষেত্রে এটা হচ্ছে স্পঞ্জ সরলতম, তারপর হচ্ছে নিডারিয়া, এখানে সিলেন্ট্রন থাকবে, নেডোব্লাস থাকবে, তারপর হচ্ছে প্লাটিহেলমিনথেসে একটা রেচন অঙ্গ থাকে যার নাম হচ্ছে শিকা অঙ্গ। নেমাটোডাতে কোনো কি থাকে না, প্রকৃত সিলুম থাকে না। অ্যানালিডাটা হচ্ছে কম দায়িত্ব থাকবে, চলাচলের জন্য সিটা থাকবে, রেচন অঙ্গ হিসেবে নেফ্রেডিয়া থাকবে। আর্থ্রোপোডার ক্ষেত্রে তারপর হচ্ছে সন্ধিপযুক্ত পা থাকবে, মালপিজিয়ান নালিকা থাকবে, যদি এটা মনে হয় তোমাদের বইয়ে নাই সমস্যা নাই, আচ্ছা বই তো আছে, যাই হোক, মালপিজিয়ান নালিকা থাকবে এবং রক্তপূর্ণ গোবর যেটা হিমোসিল সেটা থাকবে। তারপর হচ্ছে মলাস্কার ক্ষেত্রে কি থাকবে, পেশিবহুল পা। আর একাইনোডার্মাটার ক্ষেত্রে এটা হচ্ছে অরীয়, মানে 5টা ভাগে ভাগ করা যায়। তারপর হচ্ছে অরীয় মানে কি, একটা অক্ষ বরাবর যে প্রাণীকে 2 বা ততোধিক ভাবে ভাগ করা হয়, একটা অক্ষ বরাবর, এই যে অক্ষ বরাবর ওই অক্ষকে কেন্দ্র করে তুমি বিভিন্ন ভাগে কি করতে পারছো, 2 বা ততোধিক ভাগে ভাগ করতে পারছো, এটাকে বলা হয় অরীয়, ঠিক আছে। তারপর হচ্ছে নালীপথ থাকবে চলাচলের জন্য, পানি সংবহন তন্ত্র থাকবে। এখানে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি। তোমরা পারলে এটা তোমরা নোট করে তোমাদের বইয়ের সাথে লিখে রাখবা বা বইয়ে একটা পৃষ্ঠা সাটাই রাখবা। এরপর আমরা হচ্ছে বহু নির্বাচনী কোশ্চেনে চলে আসি। দেখো এখানে কতবার আসলো, যে ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড, সেম কোশ্চেনই বারবার আসবে, ঠিক আছে। তোমাদের যে বৃত্তি পরীক্ষাগুলোর মধ্যে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলাই আসবে, ঠিক আছে। আচ্ছা, তো সমুদ্র শসা কোন পর্বের প্রাণী, এটা কিন্তু আমরা পড়েছি, হ্যাঁ। সমুদ্র শসা ছিল হচ্ছে কি, একাইনোডার্মাটা পর্বের প্রাণী, তাই না? একাইনোডার্মাটা পর্বের প্রাণী, সমুদ্র শসা কি ছিল, একাইনোডার্মাটা পর্বের প্রাণী। এখানে আরেকটা উদাহরণ ছিল, সেটার নাম কি, সেটার নাম হচ্ছে আমাদের তারা মাছ, যেটা সবার ফেভারিট উদাহরণ। আচ্ছা, পরিফেরার মধ্যে স্কাইপা ছিল, ওবেলিয়া স্কাইপা ছিল, স্পঞ্জিলা ছিল। নিডারিয়ার মধ্যে হাইড্রা, উবেলিয়া মনে আছে। অ্যানিডার মধ্যে কি ছিল, যোগ, ক্যাচু। কোন প্রাণীর দেহে শিকা অঙ্গ থাকে,
কাঁকড়া, কেঁচো, গোলকৃমি নাকি ফিতাকৃমি? এই যে কাঁকড়া যেটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এক ধরনের আর্থ্রোপোডা, তাই না? এটা হচ্ছে এক ধরনের আর্থ্রোপোডা। কাঁকড়া, চিংড়ি এগুলো হচ্ছে আর্থ্রোপোডা। কেঁচো অ্যানেলিডা, কেঁচো যোগ এগুলো কি অ্যানেলিডা। গোলকৃমি কি নেমাটোডা, ফিতাকৃমি, যকৃতকৃমি এগুলো কি ছিল? প্ল্যাটিহেলমিনথেস ছিল, তাহলে এবার বলো আমাকে যে আনসার কি হবে? যে শিখাঙ্গ ছিল হচ্ছে আমাদের প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীগুলোর ক্ষেত্রে, তাহলে এখানে ফিতাকৃমি যেহেতু প্লাটিহেলমিনথেস পর্বের, তাহলে অবশ্যই এখানে আমার ফিতাকৃমি কি হবে? আনসার হবে। আচ্ছা, এরপর যোগ কোন পর্বের প্রাণী? যোগ হচ্ছে আমাদের কোন পর্বের? অ্যানেলিডা পর্বের প্রাণী। যোগের সাথে আর কে ছিল? যোগের সাথে ছিল হচ্ছে কেঁচো। আর এই যোগের ক্ষেত্রে কি থাকে না? কোনো সিটা থাকে না, মনে আছে? ওকে, আচ্ছা, এরপর আসি আমরা, একটা উদ্দীপক দেওয়া আছে যে প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব, সবচেয়ে বৃহত্তম একটি পর্ব। তাহলে আমরা অলরেডি ক্লু পেয়ে গেলাম যেটা কোন পর্বের সম্পর্কে এখানে কথা বলা হচ্ছে। যে পর্বে পৃথিবীর সকল প্রাণীগুলো সকল পরিবেশে, স্থলে, স্বাদু পানি, সমুদ্রে বসবাস করে। এই পর্বে অনেক প্রজাতি প্রজাতির প্রাণী ডানার সাহায্যে উড়তে পারে। তাহলে প্রথম বাক্য দিয়ে আমরা বুঝতে পেরেছি এটাকে, এখানে আমাদের আর্থ্রোপোডা নিয়ে কথা বলা হচ্ছে। আর্থ্রোপোডা মানে হচ্ছে কি পতঙ্গের যে পর্ব মানে পোকামাকড়ের যে পর্বটা, সেটা হচ্ছে আর্থ্রোপোডা, ঠিক আছে না? এবার কোন বৈশিষ্ট্যগুলো আমরা এই পর্বের ক্ষেত্রে পাবো সেগুলো একটু খেয়াল করি। দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত এবং সংযোজিত উপাঙ্গ বিদ্যমান কিনা? অবশ্যই এখানে সংযোজিত কি রয়েছে? উপাঙ্গ রয়েছে। রক্তপূর্ণ গোবর হিমোসিল নামে পরিচিত, অবশ্যই এখানে হিমোসিল আছে। দেহ নলাকার এবং পুরুতক দ্বারা আবৃত। দেহ কি নলাকার হয়? হয় না। নলাকার কাদের ক্ষেত্রে হতো? নলাকার হতো হচ্ছে তোমার কি নেমাটোডার ক্ষেত্রে। এই যে দেখো, নেমাটোডার ক্ষেত্রে তোমার দেহটা কি হবে? নলাকার হবে এবং পুরুতক দ্বারা কি থাকবে? আবৃত থাকবে। তাহলে আমাদের আনসার হচ্ছে কোনটা? আমাদের আনসার হচ্ছে এই প্রথম 1 আর 2, ঠিক আছে না? ওকে, এরপর প্রাণী জগতের বৃহত্তম পর্ব কোনটা? এটা আমরা এর আগের কোশ্চেনে কিন্তু সলভ করেছি। এটা হচ্ছে আমাদের কি আর্থ্রোপোডা। আর মলাস্কা ছিল কি দ্বিতীয় বৃহত্তম। ওকে, পরিফেরার অপর নাম কি ছিল? স্পঞ্জ। কোন সম্পর্কটি সঠিক? গোলকৃমি, হিমোসিল? না, হিমোসিল তো হচ্ছে তোমার কোথায় থাকবে? হিমোসিল থাকবে তো তোমার আর্থ্রোপোডার ক্ষেত্রে। তারপর হচ্ছে ফিতাকৃমি, নেফ্রেডিয়া? না, নেফ্রেডিয়া থাকবে হচ্ছে তোমার কোথায়? নেফ্রেডিয়া থাকবে হচ্ছে তোমার অ্যানেলিডার ক্ষেত্রে। অ্যানেলিডা অর্থাৎ কেঁচো এবং জোঁকের ক্ষেত্রে। ফিতাকৃমিতে তোমার হচ্ছে প্লাটিহেলমিনথেস, আর গোলকৃমি হচ্ছে তোমার কি নেমাটোডা। তাহলে এই দুটা হচ্ছে না, তাহলে দুটা আমরা ক্রস দিয়ে দিলাম। তারপর কেঁচোর ক্ষেত্রে শিখাঙ্গ? না, কেঁচোর ক্ষেত্রে তো তোমার নেফ্রেডিয়া থাকবে যেহেতু এটা অ্যানেলিডা। আর শিখাঙ্গ থাকবে কোথায়? তোমার হচ্ছে এই ফিতাকৃমির ক্ষেত্রে, অর্থাৎ প্লাটিহেলমিনথেসে কিন্তু তোমার শিখাঙ্গটা থাকে। তাহলে তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার না। হাইড্রার ক্ষেত্রে নিডোব্লাস্ট? অবশ্যই হাইড্রার ক্ষেত্রে তোমার কি ছিল? নিডোব্লাস্ট ছিল। আর হাইড্রার আরেকটা গবরের নাম আছে, বা হাইড্রার মধ্যে একটা কি থাকে? গবর থাকে, সেটার নাম কি? সেটার নাম ছিল হচ্ছে কি সিল্যান্থেরন, মনে আছে সিল্যান্থেরনের কথা? সিল্যান্থেরন। এরপর আসি হচ্ছে আমরা কোন প্রাণীর মধ্যে হিমোসিল থাকে? এই যে দেখো, বারবার সেম কোয়েশ্চেন কিন্তু তোমার রিপিট হচ্ছে, মানে একই কোয়েশ্চেন বিভিন্নভাবে রিপিট হচ্ছে। হয়তো বা ডিরেক্ট পর্বের নাম দিয়ে দিচ্ছে, না হয় হচ্ছে কোনো প্রাণীর উদাহরণ দিয়ে দিচ্ছে, ওইখান থেকে আমাদের বের করতে হচ্ছে। এইভাবে কিন্তু কোয়েশ্চেনগুলো আসবে। কোন প্রাণীর হিমোসিল থাকে সেটা কি? আচ্ছা, হিমোসিল কাদের থাকবে সেটা আমরা প্রথমে জানা দরকার। হিমোসিল থাকবে হচ্ছে আমাদের কাদের? আর্থ্রোপোডার ক্ষেত্রে। তাহলে আর্থ্রোপোডা কোনটা এখানে? চিংড়ি হচ্ছে আমার কি আর্থ্রোপোডা। আর বাকিগুলো তো তোমার কি? এগুলো হচ্ছে করডাটা, না? এটা হচ্ছে করডাটা পর্বের। এদের সবার কি আছে? মেরুদণ্ড আছে। ফিতাকৃমির ক্ষেত্রে ফিতাকৃমি মানে হচ্ছে এটা কি? চ্যাপ্টাকৃমি। ফিতাকৃমি কি? চ্যাপ্টা মানে কি ছিল? চ্যাপ্টা মানে ছিল হচ্ছে তোমার প্লাটিহেলমিনথেস, তাই না? ওকে,
তাহলে প্ল্যাটিহেলমিনথেস কি দেহ কি নলাকার? না, দেহ তো চ্যাপ্টা, তাহলে এটা আমাদের হচ্ছে না। নলাকার কাদের ছিল? নেমাটোডার ক্ষেত্রে নলাকার ছিল। এদের শোষক ও আংটা থাকবে। এমনিও যেহেতু আমরা একটা অপশন বাদ দিয়ে ফেলেছি, বাকি যে দুইটা অপশন বাকি থাকলো তারা তো অবশ্যই আনসার হিসেবে থাকবে। তাও আমরা পরে দেখি। দেহের মধ্যে শোষক এবং আংটা থাকবে, অবশ্যই এখানে শোষক এবং আংটা আছে। দেহে পুষ্টিতন্ত্র অনুপস্থিত, ইয়েস, এখানে পুষ্টিতন্ত্র থাকবে না। তাহলে আমাদের আনসার কি হচ্ছে? 2 আর 3 হচ্ছে। ওকে, এরপর কোন পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত? কাদেরকে আমরা স্পঞ্জ ডাকি? স্পঞ্জ কাদের ডাকি? স্পঞ্জ ডাকি হচ্ছে আমাদের পরিপ্যারা পর্বের প্রাণীদেরকে। পরিপ্যারা পর্বের প্রাণীদেরকে। দেখো, স্পঞ্জ, স্পঞ্জ না, স্পঞ্জের প থেকে তুমি মনে রাখতে পারো পরিপ্যারা, ঠিক আছে? আশা করি বলবা না, স্পঞ্জের প থেকে পরিপ্যারা। ওকে, এটা দেখো অনেকবার আসলো, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড। এবার আসি, হাইড্রা কোন পর্বের প্রাণী? হাইড্রা, হাইড্রা ওই যে তোমার হচ্ছে হাতের মতো বা শিঙের মতো কি ছিল না এদের, তোমার হচ্ছে কিছু কর্ষিকা ছিল যেগুলোতে তোমার শিকারীকে কি করে পেঁচিয়ে ধরে, এগুলো হচ্ছে হাইড্রা। তো হাইড্রা হচ্ছে তোমার কি পর্বে? সেকেন্ড বা দ্বিতীয় যে পর্বটা ছিল, দ্বিতীয় পর্বের নাম কি ছিল? দ্বিতীয় পর্বের নাম ছিল হচ্ছে আমাদের নিডারিয়া। নিডারিয়া পর্বের প্রাণীরা তোমার হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী হচ্ছে এই হাইড্রা। তো হাইড্রার সাথে সাথে আরেকটা উদাহরণ আমাদের বইয়ে ছিল, সেটা কি ছিল? ওবেলিয়া, তাই না? ওবেলিয়া, তোমার হচ্ছে হাইড্রা, এগুলো হচ্ছে তোমার কি নিডারিয়া পর্বের প্রাণী। এই নিডারিয়া পর্বের মধ্যে তোমার কি থাকবে? নিডোব্লাস্ট থাকবে। কি থাকবে? নিডোব্লাস্ট, নিডোব্লাস্ট নামক তোমার কোষ থাকে এবং একটা গহ্বর থাকে যার নাম হচ্ছে কি সিলেন্টেরন। এগুলো বারবার আমরা মেনশন করছি যাতে তোমরা না বলো। এরপর গুলকৃমি, গুলকৃমি প্রথমে বলো এটা কোনটা? গুলকৃমি কোনটা? গুলকৃমি হচ্ছে আমাদের নেমাটোডা, নেমাটোডা, ঠিক আছে না? নেমাটোডা, নেমাটোডা কি উভলিঙ্গ? না, নেমাটোডা কিন্তু একলিঙ্গ। এটা কি অন্তঃপরজীবী? হ্যাঁ। এটা কি দেখতে নলাকার? হ্যাঁ, এটা নলাকার। তাহলে 2 আর 3 আমাদের আনসার আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? ওকে, এই যে নেমাটোডা, নেমাটোডা হচ্ছে তোমার কি গোলকৃমি, যেটা হচ্ছে একলিঙ্গ। উভলিঙ্গ ছিল হচ্ছে তোমার কোনটা? প্লাটিহেলমিনথেস, এটা মাথায় রাখবা। উভলিঙ্গ ছিল হচ্ছে প্লাটিহেলমিনথেস, যেটা একটু অনুন্নত, আর উন্নত হচ্ছে কোনটা? নেমাটোডা। সেজন্য এটা কি হবে? একলিঙ্গ হবে। এবং এদের পুষ্টিক নালী সম্পূর্ণ আছে, এদের কিন্তু নাই। তো অনেক সময় কিন্তু তোমার এই দুইটা পর্বের মধ্যে কি আসতে পারে? পার্থক্য আসতে পারে, ঘয়ের মধ্যে, গ বা গয়ের মধ্যে, ঠিক আছে? গয়ের মধ্যে, হ্যাঁ, এটা কিন্তু খেয়াল করবা। দুইটা পার্থক্য তোমরা ইজিলি কিন্তু লিখতে পারছো। আচ্ছা, এরপরে কোয়েশ্চেন কি ছিল আমাদের? তাহলে আমরা এটার আনসার পেয়ে গেলাম। দেখো এখানে দুইটা খুব সুন্দর কিউট দুইটা ছবি দেওয়া আছে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কি। কিউ প্রাণীটি কোন পর্বে? দেখো পি, দেখো পি এর এখানে দুইটা কিন্তু সেম দেখাচ্ছে, দুইটা কিন্তু নলাকার বা লম্বা দেখাচ্ছে, ঠিক আছে না? এখন কোনটা নেমাটোডা আর কোনটা অ্যানেলিডা কিভাবে বুঝবো? দেখো কিউর ক্ষেত্রে দেখো তুমি হচ্ছে এরকম হচ্ছে একটা কি খণ্ডন দেখতে পাচ্ছ না, খণ্ডায়িত দেখতে পাচ্ছ না, এরকম এই যে এখানে দেখো। তো কোনটা খণ্ডায়িত? অ্যানেলিডা খণ্ডায়িত নাকি নেমাটোডা খণ্ডায়িত? অবশ্যই আমার হচ্ছে কি অ্যানেলিডা কিন্তু খণ্ডায়িত, অ্যানেলিডা কিন্তু কি খণ্ডায়িত, তাই না? তাহলে আর পি যেহেতু খণ্ডায়িত না, এটা আমাদের কি হবে? এটা হচ্ছে আমাদের নেমাটোডা হবে, নেমাটোডা হবে। তাহলে কিউ প্রাণীটা কি আমাদের অ্যানেলিডা হবে, ঠিক আছে? ওকে, খণ্ডায়িত কোনটা দেখবা আর কোনটা খণ্ডায়িত না। কোনটির ক্ষেত্রে প্রকৃত সিলুম নেই? কোনটি ছিল? আমাদের নেমাটোডার ক্ষেত্রে কি ছিল না? প্রকৃত সিলুম ছিল না নেমাটোডার ক্ষেত্রে। নেমাটোডার ক্ষেত্রে, নেমাটোডা উদাহরণ কি ছিল? গোলকৃমি। গোলকৃমি কই আছে? এই তো। আর এই দুটা কিন্তু তোমার কি প্ল্যাটিহেলমিনথেস, প দিয়ে লিখলাম প্ল্যাটিহেলমিনথেস, না প্ল্যাটিহেলমিনথেস। আর কেঁচো ছিল হচ্ছে তোমার অ্যানেলিডা। তারা মাছের কিছু বৈশিষ্ট্য। তারা মাছ কি তোমার নলাকার বা দণ্ডাকার হয়, লম্বা হয়? না, এটা তো লম্বা না। তারপর হচ্ছে দেহ 5টি ভাগে বিভক্ত, অবশ্যই। পানি সংবহন তন্ত্র থাকবে, অবশ্যই। তাহলে 2 আর 3, 2 আর 3 হচ্ছে আমাদের আনসার, 2 আর 3 হচ্ছে আমাদের আনসার। আর কি থাকে চলাচলের জন্য? নালীপথ থাকবে। ওকে, এবার আমরা সৃজনশীল কোশ্চেনে যদি চলে আসি। নজুহাত রাতে খাবার খেতে বসে ইলিশ মাছ, ইলিশ মাছের তরকারি লক্ষ্য করলো। এই সময় বিদ্যুৎ চলে যাওয়ার কারণে তার বড় বোন অর্পা মোমবাতি নিয়ে আসলো। ওকে, হঠাৎ একটা প্রাণী উড়ে উড়ে টেবিলের পাশে পর্দায় এসে পড়লো, যার কি আছে? সন্ধিযুক্ত উপাঙ্গ রয়েছে এবং অ্যান্টেনা রয়েছে।
নৌজাহাজ বয়ে পেল। অর্থাৎ এখানে আমরা দুইটা প্রাণী সম্পর্কে জানতে পারছি, একটা হচ্ছে ইলিশ মাছ আর একটা হচ্ছে কি সংযুক্ত উপাঙ্গওয়ালা একটা প্রাণী যেটা উড়ে আসলো। তাহলে এটা কি অবশ্যই পতঙ্গ না? তাহলে পতঙ্গ হলে এটা কি আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা। উদ্দীপকের পর্দায় এসে পড়া প্রাণীটি কোন পর্বের? আর্থ্রোপোডা পর্বের। ব্যাখ্যা করবা, অর্থাৎ আর্থ্রোপোডা পর্বের কিছু ব্যাখ্যা করবা। এটা কোথায় বলবা? প্রথমে বলবো হচ্ছে প্রথম লাইনে তুমি হচ্ছে এই আনসারটা করবা। তুমি যখন একটা গ আনসার করবা তখন হচ্ছে এখানে তিনটা, তুমি হচ্ছে 3 ভাগে তুমি এটা আনসার দিবা। প্রথম লাইনে তুমি আনসারটা দিয়ে দিবা, যে এক কথায় আনসারটা দিয়ে দিবা, উদ্দীপকের পর্দায় এসে পড়া প্রাণীটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। তারপর হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী নিয়ে কিছু আলোচনা করবা বেসিক, যেমন হচ্ছে তোমার এটা হচ্ছে বৃহত্তম প্রাণী, বৃহত্তম প্রাণীদের পর্ব। তারপর হচ্ছে এরা কোথায় কোথায় থাকবে, এরা হচ্ছে পৃথিবীর সকল জায়গায় থাকতে পারে, এরকম দু একটা কথা লিখবা। লেখার পর হচ্ছে তুমি এখানে হচ্ছে বৈশিষ্ট্যগুলো দিয়ে দিবা। বৈশিষ্ট্য অর্থাৎ এই পর্বের কি কি বৈশিষ্ট্য আছে, যে হিমোসিল, তারপর হচ্ছে তোমার মালপেজিয়ান নালিকা, তারপর হচ্ছে সংযুক্ত উপাঙ্গ, অ্যান্টেনা, পুঞ্জাঙ্কি, এগুলো লিখবা। লেখার পর দিয়ে একটা এক্সাম্পল দিলে কিন্তু তোমার আনসারটা হয়ে যাচ্ছে। এবার আসি চিত্রে এক্স প্রাণীটি কোন শ্রেণীভুক্ত? এক্স মানে হচ্ছে তোমার কি ব্যাং। আচ্ছা, এটা আমরা সামনে পড়বো, সমস্যা নেই, তখন আমরা সলভ করব। এরপর এক্স প্রাণীটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। এক্স কি? স্পঞ্জ নামে পরিচিত। স্পঞ্জ নামে পরিচিত কোনটা? স্পঞ্জ নামে পরিচিত কিন্তু আমাদের পরিফেরা। পরিফেরা। তারপর ওয়াই হচ্ছে কি শিখাঙ্গ আছে, মানে কি প্লাটিহেলমিনথাস। প্লাটিহেলমিনথাস। নেফ্রিডিয়া নামক রেশনাঙ্গ কার রয়েছে? নেফ্রিডিয়া নামক রেশনাঙ্গ কিন্তু অ্যানেলিডা। দেখো এগুলো কিন্তু বারবার রিপিট হচ্ছে, এমসিকিউতে, তোমার সিকিউতে, সবখানে কিন্তু এগুলো রিপিট হবে, এগুলোতে কিন্তু কোয়েশ্চেনগুলো আসবে, তাহলে এগুলো কিন্তু ভুল করা যাবে না। আচ্ছা, তাহলে এই যে শিখাঙ্গ এক্স প্রাণীটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, তো পরিফেরা, পরিফেরার বৈশিষ্ট্য ব্যাখ্যা করবা। এখানে কি কি আছে? এটা তোমার হচ্ছে সরলতম প্রাণী, এটা হচ্ছে তোমাকে এটাকে বলা হয় স্পঞ্জ। তারপর এটার মধ্যে তোমার কোষ থাকলেও তোমার হচ্ছে কি থাকবে না? টিস্যু থাকবে না, ফলে কোনো ধরনের তোমার অঙ্গতন্ত্র এগুলো গঠিত হবে না। তারপর হচ্ছে তোমার এই যে পর্বের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এর প্রাচীরগুলো অনেক ছিদ্রযুক্ত, যে ছিদ্রের মাধ্যমে তারা খাবার গ্রহণ করে এবং বর্জ্য পদার্থগুলো ফেলে দেয়। এগুলা ওয়াই ও জেড প্রাণীরা পরস্পর হতে ভিন্ন। এইরকম অনেক কোয়েশ্চন দেখবা তুমি, যে অমুক আর তমুক পরস্পর হতে ভিন্ন। তখন কি করবা? ওয়াই দেখো, ওয়াই হচ্ছে প্লাটিহেলমিনথাস, প্রথমে লিখবা। ওয়াই হচ্ছে প্রথমে তুমি ঘয়ের কিন্তু তুমি 4 ভাগে লিখবা, 4টা প্যারা দিবা। প্রথমে লিখবা ওয়াই হচ্ছে আমার প্লাটিহেলমিনথাস, আর জেড হচ্ছে তোমার কি? জেড হচ্ছে আমার অ্যানেলিডা। এই জিনিসটা মেনশন করবা, ঠিক আছে না? তারপর ওয়াই এর বৈশিষ্ট্য লিখবা। ওয়াই এর বৈশিষ্ট্য লিখবা। বৈশিষ্ট্য বলে ওয়াই এর যা যা বৈশিষ্ট্য থাকবে। তারপর লিখবো ওয়াই এর বৈশিষ্ট্য লেখার পর বলবা এই বৈশিষ্ট্যগুলা প্লাটিহেলমিনথাসের সাথে মিল থাকে, অর্থাৎ ওয়াই হচ্ছে প্লাটিহেলমিনথাস। তারপর লিখবো হচ্ছে তুমি জেটের বৈশিষ্ট্য। জেটের বৈশিষ্ট্য লেখার পর, অর্থাৎ জেটের মধ্যে যা যা থাকবে আর কি, ওই পর্বে যা যা থাকবে সেই বৈশিষ্ট্যগুলো লেখার পর বলবা এই বৈশিষ্ট্যগুলো তোমার অ্যানেলিডা পর্বের বৈশিষ্ট্যের সাথে মিল থাকে, সুতরাং জেট হচ্ছে আমার অ্যানেলিডা। তারপর একদম ইন করবা কিভাবে, যে জেড এবং ওয়াই দুই পর্বের, সেজন্য তারা কিন্তু একই না, পরস্পর হতে ভিন্ন। এভাবে তুমি ইন করে দিবা, অর্থাৎ ধাপে ধাপে সুন্দর করে লিখবা। প্রথমে হচ্ছে দুইটার এক কথায় অ্যান্সার দিবা, তারপর ওয়াইয়ের বৈশিষ্ট্য লিখে এটা ওই বৈশিষ্ট্যগুলো কোন পর্বের মধ্যে পড়ে সেটা মেনশন করবা, জেটের বৈশিষ্ট্য লিখবা সেটা কোন পর্বের মধ্যে পড়বে সেটা মেনশন করবা। তারপর লাস্টে লিখবা হচ্ছে যেহেতু দুইটার বৈশিষ্ট্য ভিন্ন রকম, দুইটা পর্বে, সেজন্য তারা কি একটা থেকে ভিন্ন। এরপর আসে হচ্ছে এক্স প্রাণীটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করে। এক্স প্রাণী কোনটা? এটা দেখো, এটাও কিন্তু ওই যে এমসিকিউর মতো, এটা কিন্তু তোমার একদম গুলকৃমি। আর গুলকৃমি হচ্ছে কি আমার নেমাটোডা, তাই না? আচ্ছা, তারপর ওয়াই হচ্ছে কি? ওয়াই হচ্ছে তোমার হচ্ছে অ্যানেলিডা, যেটা হচ্ছে একটা ক্যাচু। আর এটা হচ্ছে একটা কি হাইড্রা না? হাইড্রা কোন পড়বে? নিডারিয়া। এটা কিন্তু অনেকগুলো বোর্ডে কিন্তু এটা তোমার আসছে, ঠিক আছে? ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড। তো এক্স এর ক্ষেত্রে এক্স অর্থাৎ নেমাটোডা প্রাণীর ওই যে বৈশিষ্ট্যগুলো লিখবা। নেমাটোডার ক্ষেত্রে কি কি আছে? এটা দেখতে নলাকার, এটা কিন্তু খণ্ডায়িত না। তারপর নেমাটোডার মধ্যে তোমার কি থাকবে? এটা হচ্ছে একলিঙ্গ। তারপর এর মধ্যে হচ্ছে তোমার পুরুথক থাকবে। এই জিনিসগুলো তুমি মেনশন করবা আর কি, আর যা যা আছে। ওয়াই ও জেড প্রাণী দুইটির মধ্যে কোনটি উন্নত পর্ব? আমি বলেছি যত হচ্ছে নিচের দিকে যাবে, এই যে যত পর্বগুলো নিচের দিকে যাবে, পরিপারা থেকে করডাটার দিকে যাবে, তত কিন্তু উন্নত হবে। দেখো হাইড্রা হচ্ছে নিডারিয়া, আর ওয়াই হচ্ছে অ্যানেলিডা কিন্তু নিডারিয়ার চেয়ে কি নিচে, তাহলে অ্যানেলিডা হচ্ছে তোমার হচ্ছে উন্নত হবে।
এই উন্নত অনুন্নত কিভাবে এই জিনিসটা কিভাবে আনসার করবা, এটাও হচ্ছে সেম ভাবে প্রথমে ওয়াই এর বৈশিষ্ট্য লিখবা, তারপর হচ্ছে জেটের প্রথমে ওয়াই এর পরিচয় দিবা। ওয়াই হচ্ছে তোমার হচ্ছে ক্যাচু, যেটা অ্যানেলিডা পড়বে। জেট হচ্ছে তোমার হচ্ছে হাইড্রা, যেটা হচ্ছে নিডারিয়া পড়বে। তারপর ওয়াই এর বৈশিষ্ট্য দিবা, জেটের বৈশিষ্ট্য দিবা। তারপর লিখবা হচ্ছে উপরের দুইটার বৈশিষ্ট্য আমরা উপরের দুইটা বৈশিষ্ট্য আমরা হচ্ছে পর্যালোচনা করে পাই যে তোমার হচ্ছে জেট, তোমার ওয়াই জেটের চেয়ে উন্নত, কারণ ওয়াই হচ্ছে তোমার অ্যানেলিডা পড়বে, জেট হচ্ছে তোমার কি নিডারিয়া পড়বে। এই জিনিসটা মেনশন করবে, অর্থাৎ সুন্দর করে ধাপে ধাপে কোয়েশ্চেন আনসারগুলো লিখলে তোমার টিচারের নাম্বার একটু বেশি দিবে। এবার আসছে আমাদের মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে, অর্থাৎ করডাটা পর্ব। মেরুদণ্ডী প্রাণী একটাই পর্ব, সেটা হচ্ছে কি করডাটা পর্ব। পর্ব হচ্ছে মোট 9টা, 8টা ছিল হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীদের, আর একটা লাস্ট ওয়ান করডাটা, যেটা হচ্ছে সবচেয়ে উন্নত। ওই পর্বের মধ্যে সবচেয়ে উন্নত হচ্ছে করডাটা, সবচেয়ে কম উন্নত হচ্ছে পরিপেরা। আচ্ছা, তো করডাটা পর্বের কিন্তু আবার 3টা উপপর্ব আছে। একটা হচ্ছে আমার ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। তো করডাটা যারা, তাদের কিন্তু কি থাকে, নটোকর্ড থাকে, সেটা জানো কিনা, নটোকর্ড। ইউরোকর্ডাটার ক্ষেত্রে তোমার যে নটোকর্ড যেটা, সেটা হচ্ছে তোমার লার্ভা দশার ক্ষেত্রে শুধুমাত্র লেজে থাকবে, এবং প্রাথমিক অবস্থায় তোমার ফুলকারন্দ পৃষ্ঠীয় ফাঁপার সান্নিধ্য থাকবে। তারপর উদাহরণটা একটু দেখবা, এই পার্টগুলো খুব বেশি আসে তাও না, কিন্তু তাও দেখবা, ঠিক আছে, উদাহরণগুলো, বিশেষ করে উদাহরণগুলো। আর যদি কখনো তোমার হচ্ছে ক্ষয়ের ক্ষেত্রে যদি আসে যে এটা ব্যাখ্যা করো, তখন যাতে আনসার করতে পারো আর কি। তাহলে ইউরোকর্ডিটা হচ্ছে এক্সেরিয়া। সেফালোকর্ডাটার ক্ষেত্রে তোমার হচ্ছে আজীবন তোমার নোটোকর্ডটা থেকে যাবে, এখানে শুধুমাত্র লেজে শুধুমাত্র লার্ভা দশা থাকবে, অর্থাৎ একদম বাচ্চা অবস্থা থাকবে, এরপর আর থাকবে না, সেটা বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু সেফালোকর্ডাটার ক্ষেত্রে এটা কিন্তু সারা জীবন থেকে যাবে অবশ্যই। তাহলে আমরা বুঝতে পারি কি, ইউরোকর্ডাটার চেয়ে সেফালোকর্ডাটা যেটা, সেটা কিন্তু কি উন্নত, সেটা কি উন্নত। তাহলে ইউরোকর্ডাটা সবচেয়ে অনুন্নত কর্ডাটা পর্বের ক্ষেত্রে। তারপর দেখতে কিসের মতো হবে, মাছের মতো হবে, যেমন ব্রাঙ্কিওস্টোমা। তারপর ভার্টিব্রাটার ক্ষেত্রে ভার্টিব্রাটা হচ্ছে সবচেয়ে উন্নত। এই যে আমরা যে 3টা উপপর্ব পড়ছি, তাদের মধ্যে সবচেয়ে উন্নত হচ্ছে ভার্টিব্রাটা, তারপর হচ্ছে সেফালোকর্ডাটা, এবং সবচেয়ে কম হচ্ছে ইউরোকর্ডাটা। তাদের পূর্ণাঙ্গ প্রাণীতে নোটোকর্ড কি হবে, মেরুদণ্ডে পরিণত হবে। এই যে আমাদের যে মেরুদণ্ড, সেটা কিন্তু নোটোকর্ড থেকে তৈরি হয়, সেজন্য এদেরকে কি বলা হয়, মেরুদণ্ডের প্রাণী বলা হয়। তাহলে কোন উপপর্বের প্রাণীদেরকে মেরুদণ্ডী বলা হয়, ভার্টিব্রাটা। আর যদি কোন পর্বের প্রাণীদেরকে মেরুদণ্ডী প্রাণী বলা হয়, তখন হচ্ছে করডাটা। আর যদি উপপর্বের নাম বলা হয়, তখন কিন্তু ভার্টিব্রাটা বলতে হবে। ট্যানোলিসা ইলিশা মানে হচ্ছে আমাদের ইলিশ মাছ। এবার হচ্ছে সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা হচ্ছে এই যে আমাদের যে ভার্টিব্রাটা, যেটা ভার্টিব্রাটাকে কিন্তু আবার 7টা শ্রেণীতে ভাগ করা হয়। 7টা শ্রেণীতে, যেটা আমরা একদম শুরুর দিকে দেখেছি। এবার প্রথম শ্রেণী, এটা কিন্তু শ্রেণী, ঠিক আছে, পর্ব না, শ্রেণী। সাইক্লোস্টোমাটা হচ্ছে প্রথম শ্রেণী। এগুলো সবগুলো কার শ্রেণী, এগুলো সবগুলো ভার্টিব্রাটার শ্রেণী, ঠিক আছে। এদের দেহটা কিন্তু লম্বা হবে, চোয়ালবিহীন হবে। তারপর হচ্ছে এদের কোনো আঁশ থাকবে না, তারপর হচ্ছে কিসের মাধ্যমে শ্বাস নিবে, অবশ্যই ফুলকার মাধ্যমে কিন্তু শ্বাস নিবে, যেমন হচ্ছে পেট্রোমাইজন, ঠিক আছে। সাইক্লোস্টোমাটা হচ্ছে কি পেট্রোমাইজন। এবার কন্ডিকটিস, খুবই ইম্পর্টেন্ট, খুবই। আর এখানে এক্সাম্পলটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, এক্সাম্পলটা একটু দেখবা। আর এখানে কিন্তু সবকিছু নাই, দেখো এটা কিন্তু অনেক গরিব, কোনো কিছু নাই, চোয়াল নাই, তারপর আঁশ নাই, আর ফুলকার মাধ্যমে কি করে শ্বাস নেয়, যেহেতু পানিতে থাকে অবশ্যই ফুলকার মাধ্যমে শ্বাস নেবে। কন্ডিকটিসের ক্ষেত্রে এই যে কঙ্কাল, যেটা কন্ডিকটিসের যে কঙ্কাল, সেটা হচ্ছে তোমার কি দিয়ে, তরুণাস্থি দিয়ে নির্মিত। তরুণাস্থি মানে কি, এই যে তুমি কানকে যদি তুমি টাচ করো, তোমার কানটা কিন্তু একদম নরম না, বা নরম হাড্ডি যেটাকে বলা হয়, সোজা বাংলা বলা হয় নরম হাড্ডিকে হচ্ছে তরুণাস্থি বলা হয়। আমাদের এই হাতের যে বোনগুলা বা হাড্ডিগুলা বা অস্থিগুলা, সেগুলো কিন্তু শক্ত, যেগুলোকে প্রকৃতপক্ষে অস্থি বা হাড্ডি বলা হয়। কিন্তু এই যে নরম যেগুলো আছে নাকের মধ্যে, কানের মধ্যে, এগুলো হচ্ছে তরুণাস্থিময়। অর্থাৎ তোমার এই যে প্রাণীগুলার যে কঙ্কাল যেটা, সেটা কিন্তু তরুণাস্থিময় হবে। আচ্ছা, তারপর তরুণাস্থিময় মানে যে সব একদম যে নরম হবে তাও কিন্তু না, মানে গঠনটা তরুণাস্থিময় হবে আর কি। তারপর দেহ প্ল্যাকয়েড আঁশ দ্বারা আবৃত, খুবই ইম্পর্টেন্ট। কোন আঁশ দ্বারা, প্ল্যাকয়েড আঁশ দ্বারা। তাহলে প্ল্যাকয়েড দেখো, প্ল্যাকয়েড, কতে কন্ডিকটিস, কতে প্ল্যাকয়েড, কয়েট কন্ডিকটিস। তারপর হচ্ছে ফুলকা থাকবে কত জোড়া, 5 থেকে 7 জোড়া, ফুলকা থাকে 5 থেকে 7 জোড়া। তারপর কানকু থাকবে না, কানকু মানে কি, এই যে তোমার ফুলকাগুলাকে ঢেকে রাখার জন্য কতগুলো কি থাকে, কানকু থাকে, এগুলাই। তারপর হচ্ছে লেজ হচ্ছে হ্যাটারো সার্কেল, লেজের 2টা অংশ, অর্থাৎ আমাদের একটা লেজ হচ্ছে এরকম থাকে না, কিন্তু এদের লেজ থাকবে হচ্ছে কিরকম, এরকম, মানে এই অংশ আর এই অংশ সেম থাকবে না, যেটাকে বলবো কি হ্যাটারো সার্কেল। হ্যাটারো শব্দের অর্থ, এই যে হ্যাটারো শব্দের অর্থ মানে হচ্ছে কি ভিন্ন, আলাদা, ভিন্ন বা আলাদা। এটা হচ্ছে হোমো সার্কেল মানে কি লেজ, আর এটা হচ্ছে হ্যাটারো।
ওকে, এবার আসে হচ্ছে উদাহরণের ক্ষেত্রে। উদাহরণগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। যে হাঙ্গর, যেটা করাত মাছ, যেগুলা হাতুড়ি মাছ, এগুলো হচ্ছে তোমার কি কন্ড্রিকটিস। তাহলে কন্ড্রিকটিস হচ্ছে তরুণাস্থিময়। তারপরে এদের হচ্ছে কি থাকবে, প্ল্যাকয়েড আঁশ থাকবে, ফুলকা রন্ধ্র থাকবে 5 থেকে 7 জোড়া, নট টি, জোড়া। তারপর কানকু থাকবে না, এবং হচ্ছে তোমার হেটারোসার্কেল লেস থাকবে। হাতুড়ি মাছ, হাঙ্গর, করাত মাছ, হাতুড়ি মাছ, হাঙ্গর, করাত মাছ, অদ্ভুত নামগুলা, ঠিক আছে? আচ্ছা, আর যেটা ইংলিশে দেখবা পেট্রোমাইসন, সেটা হচ্ছে তোমার কি সাইক্লোস্টোমাটা। আচ্ছা, এরপর হচ্ছে অস্টিকটিস। অস্টিকটিস মানে হচ্ছে এই যে আমরা স্বাভাবিকভাবে বা সচরাচর যেসব খাবার, যেসব মাছকে আমরা খাবার দাবার হিসেবে খাই, ইলিশ মাছ, তোমার পাঙ্গাস মাছ, তারপর হচ্ছে রুই মাছ, তেলাপিয়া, কাতলা, এইসব হচ্ছে তোমার কি সবগুলো অস্টিকটিস, ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে তোমার 3 ধরনের আঁশ থাকবে। সাইক্লোয়েড থাকবে, গ্যানোয়েড থাকবে, তারপর হচ্ছে টিনোয়েড থাকবে, যে কোনো একটা থাকতে পারে। তো আমরা ঘোষেটি বেগমকে চিনি কিনা? ঘোষেটি বেগম, তো ঘোষেটি বেগম, ঘোষেটি বেগম সিরাজউদ্দৌলার কি ছিল উনি? আচ্ছা, এই যে ঘোষেটি বেগম খালা ছিল, ঘোষেটি বেগম যিনি, তো ওইটা দিয়ে আমরা মনে রাখতে পারি, ঘ দিয়ে হচ্ছে গ্যানোয়েড, স দিয়ে হচ্ছে সাইক্লোয়েড, ট দিয়ে হচ্ছে কি টিনোয়েড। গসেটি, দন্তের সয়েট, এখানে দেখো দন্তের সয়েট, অস্টিকটিস গসেটি, গতে হচ্ছে গ্যানোয়েড, সতে সাইক্লোয়েড, ট দিয়ে টিনোয়েড। তাহলে অস্টিকটিসের ক্ষেত্রে 3 ধরনের আঁশ থাকতে পারে, সাইক্লোয়েড, টিনোয়েড, গ্যানোয়েড। তারপর হচ্ছে এখানে ফুলকা দেখো 4 জোড়া, ওইখানে কয় জোড়া ছিল? ওইখানে ছিল হচ্ছে 5 থেকে 7 জোড়া। সবগুলো কিন্তু পার্থক্য করার মতো। তাহলে এগুলো কিন্তু পার্থক্য আসবে, যে কনডিকটিস এবং অস্টিকটিসের মধ্যে পার্থক্য আসতে পারে, সৃজনশীল হোক বা খতে হোক, বা তোমার হচ্ছে 2 নম্বরের কোয়েশ্চেন হতে পারে, যে কোনো জায়গায় তোমার এই কোয়েশ্চেনগুলো আসতে পারে। এরপর দেখো কানকু দিয়ে কিন্তু ঢাকা থাকবে, এখানে কিন্তু কানকু ছিল না, এখানে কিন্তু কানকু আছে। আর ফুলকা তো সবারই আছে। তারপর হচ্ছে দেখো লেজটা কিন্তু হোমোসার্কেল, লেজটা কিন্তু হোমোসার্কেল। তাহলে প্রত্যেকটা কিন্তু পার্থক্য করাচ্ছে। কি কি পার্থক্য করাচ্ছে দেখো, আঁশ দিয়ে পার্থক্য করতে পারবো, আঁশ দিয়ে। তারপর কঙ্কাল দিয়ে করতে পারবো, কঙ্কাল দিয়ে আমরা পার্থক্য করতে পারবো। এটা কিন্তু তোমার অস্থিময়, ওটা ছিল হচ্ছে তরুণাস্থিময়, এটা কিন্তু অস্থিময়, ঠিক আছে? এটা কিন্তু অস্থিময়। তারপর হচ্ছে আমরা কি দিয়ে পার্থক্য করবো, ফুলকা সংখ্যা দিয়ে, ফুলকা সংখ্যা দিয়ে। ওইখানে ছিল 5 থেকে 7 জোড়া, এখানে 4 জোড়া। তোমরা একটা বক্স করে ফেলবা, এটা কাজ তোমাদের দিলাম, ঠিক আছে? আমি না করে তোমাদের দিলাম। তারপর হচ্ছে লেস, লেস কি ধরনের? ওটা ছিল হেটার সার্কেল, এটা হচ্ছে কি হোমো সার্কেল। শেষ। খুব সুন্দর 4টা বৈশিষ্ট্য আমরা বের করে নিয়ে আসতে পারলাম। এই যে ইলিশ মাছ, সি হর্স, এগুলো হচ্ছে তোমার কি অস্টিকটিস। এবারে হচ্ছে উভচর। উভচর সে ডাঙায়ও থাকবে, তোমার হচ্ছে পানিতেও থাকবে, 2 জায়গায় থাকবে, উভয় জায়গায় থাকবে, ঠিক আছে? উভচর বা অ্যাম্পিবিয়া। তো এদের জীবনের প্রাথমিক অবস্থায় পানিতে থাকবে। ব্যাঙের কথা চিন্তা করো, আর কিছু না। যখন পানিতে থাকবে, যেসব প্রাণীগুলো তোমার পানিতে থাকে, তাদের শ্বাসকার্য চালানোর জন্য যে অঙ্গটা লাগে সেটা হচ্ছে কি ফুলকা। তাহলে অবশ্যই যখন পানিতে থাকবে তখন তারা ফুলকার মাধ্যমে কি করবে, শ্বাসকার্য চালাবে। তারপর এদের দেহতরটা কি হবে, নরম হবে, পাতলা হবে এবং গ্রন্থিযুক্ত হবে, কিন্তু আঁশবিহীন হবে না। এখান থেকে অনেক কনফিউশনাল তোমার এমসিকিউ হয়, তাই এটা একটু খুব সুন্দরভাবে লক্ষ্য করবা। নরম, পাতলা, ভেজা, গ্রন্থিযুক্ত, কিন্তু গ্রন্থিযুক্ত এবং আঁশ থাকবে না। আচ্ছা, ব্যাঙে কি আঁশ থাকে? থাকে না। একটু ব্যাঙের কথা চিন্তা করে তুমি মাথায় আনবা আর কি। শীতল রক্তের প্রাণী। কি রক্তের প্রাণী? শীতল রক্তের প্রাণী, ঠিক আছে? অর্থাৎ বাইরের তাপমাত্রার সাথে সাথে তার বডির ভিতরে তাপমাত্রা কি হবে, পরিবর্তন হবে, যেটাকে বলা হয় শীতল রক্তের প্রাণী। কিন্তু আমাদের দেহ, স্তন্যপায়ীর ক্ষেত্রে কিন্তু শীতল রক্ত না, এরা হচ্ছে উষ্ণ রক্ত। উষ্ণ রক্ত কেন বলি? কারণ বাইরে যেরকমই হোক না কেন, আমাদের ভিতরে যে তাপমাত্রা সেটা কিন্তু ঠিকই থাকবে। এটা হচ্ছে কথা, যে দেহের তাপমাত্রা 98°F না, ওটা ঠিকই থাকবে, কিন্তু এদের ক্ষেত্রে এরকম থাকবে না। বাইরের সাথে সাথে এদের দেহের ভিতরে তাপমাত্রাও কি হবে, ওঠানামা করবে। এটাকে বলা হয় শীতল রক্তের প্রাণী, বা অনেকটা এদের রক্তটা তোমার একদম ঠান্ডা হয়ে যেতে পারে, এই অবস্থা আর কি। পানিতে ডিম পারে, ব্যাঙাচি দশা দেখা যায়, এগুলো আশা করি তোমাদের শেখানোর দরকার নাই, সবাই জানো। তারপর হচ্ছে, তারপর হচ্ছে সোনা ব্যাং, কোনো ব্যাং, অর্থাৎ ব্যাং দিয়ে যা আছে সবগুলো কি উভচর প্রাণী, যাই হোক। এবার আসি সরীসৃপ, বুকে ভরে দিয়ে চলবে। তারপর হচ্ছে দেখো আঁশযুক্ত, ত্বক কিন্তু শুষ্ক। এখানে ছিল হচ্ছে বেজা, আর এখানে হচ্ছে ছিল আঁশবিহীন, এখানে হচ্ছে তোমার শুষ্ক আঁশযুক্ত। তাহলে পার্থক্য কিন্তু আসতে পারে। তাহলে এখানে কিন্তু কি পার্থক্য আসতে পারে, খেয়াল করবা এগুলা। পার্থক্য কোত্থেকে আসতে পারে, এগুলো কিন্তু একসাথে তুমি লিস্ট করবা, ঠিক আছে? এগুলো কিন্তু পার্থক্য আসতে পারে। এখানে কিন্তু তোমার দেহ ত্বকটা ভেজা ছিল, আঁশবিহীন ছিল, কিন্তু এখানে হচ্ছে তোমার ত্বকটা শুষ্ক এবং আঁশযুক্ত, ঠিক আছে? তারপর 5টি করে তোমার কি আছে, নখর রয়েছে, 5টি করে নখরযুক্ত আঙ্গুল রয়েছে। 4 পায়ে দেখো, 4 পা, 4 পায়ে তোমার 5টি করে নখর, পা তো 4টাই থাকবে না, কুমির, টিকটিকি, এগুলোর ক্ষেত্রে 4টা পা থাকবে, এবং প্রত্যেকটা পায়ে আমাদের মতো 5টি করে কি থাকবে, আঙুল থাকবে, নখরযুক্ত, নখযুক্ত। তাহলে উদাহরণ তো জানি সবাই, টিকিট, কুমির, সাপ ভর দিয়ে চলাচল করে আর কি, গুই সাপ, সবকিছু। পক্ষীকুল, অ্যাবিস।
আচ্ছা, এখানেও দেখো সরীসৃপের চেয়ে কিন্তু পক্ষীকুল উন্নত, আর উভচরের চেয়ে কিন্তু তোমার সরীসৃপ উন্নত, অর্থাৎ এগুলো যত নিচের দিকে যাচ্ছে ওই সেম তত কিন্তু উন্নত হচ্ছে, ঠিক আছে না? আচ্ছা, ও একদম শুরুর দিকে চিন্তা করো, যত উপর দিকে যাচ্ছে তত কিন্তু হচ্ছে, এটাই। তো পক্ষীর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তোমার কি, এরা হচ্ছে পালকে আবৃত, পালকে আবৃত, ঠিক আছে? পালকে আবৃত কিন্তু অন্য কোনো প্রাণী নাই, শুধুমাত্র পক্ষী আছে। তারপর এদের টুট যেটা চঞ্চুতে কি হয়ে যায়, এই যে চঞ্চুতে পরিণত হয়ে যাবে। তারপর ফুসফুসের সাথে কি থাকবে, বায়ুতলি থাকায় এটা কিন্তু ক্ষতে আসে। যে পাখিরা কেন সহজে উঠতে পারে, কারণ এর ফুসফুসের সাথে কি থাকে, বায়ুতলি থাকে। এবং দ্বিতীয় কারণ হচ্ছে দুইটা কারণ, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা, এদের হাড় শক্ত, হালকা এবং ফাফা। এদের হাড়টা কি শক্ত হবে, হালকা হবে এবং ফাফা হবে। শক্ত কিন্তু হাড়টা, কিন্তু হালকা এবং ফাফা, ঠিক আছে? এটাও মাথায় রাখবা, অনেকে এটা আবার নরম দিয়ে ফেলবা। শক্ত, হালকা, ফাফা, আর বায়ুথলি থাকবে। এই দুইটা কারণে কিন্তু তারা কি করতে পারে, সহজে উঠতে পারে। উষ্ণ রক্তের প্রাণী, উষ্ণ রক্তের প্রাণী। শীতল রক্ত ছিল কে, উভচর। উষ্ণ রক্ত কে, পক্ষীকুল। তারপর এরপরে যে স্তন্যপায়ী তারা কিন্তু কি তোমার উষ্ণ রক্তের প্রাণী, যেটা একটা উন্নত প্রাণীর বৈশিষ্ট্য। উষ্ণ রক্তের প্রাণী কিন্তু একটা উন্নত প্রাণীর বৈশিষ্ট্য। এই যে কাক, দোয়েল, কবুতর, মুরগি সবকিছু। স্তন্যপ্রায়ী দেখো, এটা কিন্তু সর্বোন্নত প্রাণী গোষ্ঠী, সর্বোন্নত প্রাণী গোষ্ঠী, যেটা হচ্ছে আমরা। এদের দেহ কি ছিল, ওদের পাখির ক্ষেত্রে লোম, পাখির ক্ষেত্রে ছিল পালক, আর এদের ক্ষেত্রে লোম, সেটা তোমরা সবাই জানো। উষ্ণ রক্তের প্রাণী, পক্ষীকুলের মতো, তাহলে পক্ষীকুল এবং স্তন্যপায়ী কিন্তু খুবই উন্নত, কিন্তু এদের মধ্যে স্তন্যপায়ী কিন্তু সবচেয়ে উন্নত। স্তন্যপায়ী কেন বলা হয়, কারণ এরা হচ্ছে তোমার মাতৃদুগ্ধ পান করে, মায়ের স্তনের দুগ্ধ পান করে, দুধ পান করে বড় হয়, সেজন্য এদেরকে বলা হয় কি, স্তন্যপায়ী, যেটা অন্য কোনো পর্বে, অন্য কোনো শ্রেণীর প্রাণীরা করে থাকে না। প্রাণীরা কি করে, সন্তান প্রসব করে নাকি ডিম পারে, পারে না, পারে। এই যে ব্যতিক্রম, এটা কিন্তু ডিম পারবে। বাকি সব প্রাণী কিন্তু কি করে, সন্তান প্রসব করবে এই পর্বে। কিন্তু দেখো তুমি অন্যান্য ক্ষেত্রে দেখো, সরীসৃপ বলি, উভচর বলি, পাখি, সবাই কিন্তু এখানে প্রসব করে, ঠিক আছে? কিন্তু প্লাটিপাস এক ধরনের স্তন্যপায়ী, কিন্তু সেটা ডিম পারে, একটু ব্যতিক্রম আর কি। হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, অর্থাৎ 4টা প্রকোষ্ঠ থাকবে, 4টা কি থাকবে, প্রকোষ্ঠ থাকবে, ঠিক আছে না? ওকে। তারপর চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকবে। তারপর মানুষ, উট, বাঘ, যা যা আছে আর কি, জানোয়ার। ওকে, আমরা এরপরে যাই। কোনটি শীতল রক্ত বিশিষ্ট প্রাণী? এটা আমাদের কি ছিল, শীতল রক্ত বিশিষ্ট প্রাণী কোনটা ছিল রে? আমাদের ছিল হচ্ছে উভচর, তাই না? উভচর। উভচর কোনটা এখানে, কোনো ব্যাঙ, আর বাকিরা উভচর না। ওকে। ইলিশ মাছের ক্ষেত্রে প্রথম বলো, ইলিশ মাছ কোন শ্রেণীর? অস্টিকটিস, তাই না? অস্টিকটিস। অস্টিকটিসের ক্ষেত্রে 8টা ফুলকা থাকে, অবভিয়াসলি। অস্টিকটিসের ক্ষেত্রে 8টা ফুলকা থাকবে। এই যে 4 জোড়া মনে আছে, 4 জোড়া, 4 জোড়া সমান কয়টা হয়, 8টা হয়। তাহলে এটা আমরা আনসার হিসেবে নিতে পারি। এদের দেহ কানকু দিয়ে ঢাকা থাকবে, অবশ্যই কানকু দিয়ে কিন্তু ঢাকা থাকে, ঢাকা থাকে না কিন্তু কন্ডিকটিসের। তারপর ফুলকা দিয়ে শ্বাসকর্য চালাবে, হ্যাঁ ফুলকা দিয়ে তো চালাবে, ঠিক আছে। ওকে, খুবই ইজি কোয়েশ্চেন না? আচ্ছা, ভুল যাতে না হয়, ইজি কোয়েশ্চেন যাতে ভুল না হয়, এটা কিন্তু খেয়াল করবা। কোয়েশ্চেনগুলো ইজি করবে তোমাদের, কিন্তু তোমরা দেখা যাবে হচ্ছে টেনশনের কারণে, প্রেশারের কারণে ভুল করে আসছো, এটা কিন্তু করা যাবে না। কোন শ্রেণীর কঙ্কাল তরুণাস্থিময়? তরুণাস্থিময় কোনটা ছিল, কন্ড্রিকটিস, মনে আছে? এই যে কন্ড্রিকটিস। আর হচ্ছে তোমার অস্টিকটিস কি ছিল, অস্থিময়। যদি এটা মনে হয় তোমাদের বইয়ে স্পষ্টভাবে দেওয়া নাই, কিন্তু এটা হচ্ছে অস্থিময় হয়, ঠিক আছে? অস্টিকটিস অস্থিময়, কন্ডিকটিস তরুণাস্থিময়। ওকে। কোন প্রাণীর দেহে প্লেকোইডাস দ্বারা আবৃত থাকবে? আমরা পড়েছি না এটা, কিভাবে শিখেছিলাম, কিভাবে মনে রাখতে বললাম? এই যে ক দিয়ে কি, কন্ডিকটিস, ক দিয়ে কন্ডিকটিস, কন্ডিকটিস। এই যে কন্ডিকটিস, যেটা কন্ড্রিকটিস, তাহলে কন্ড্রিকটিস উদাহরণ কি ছিল? হাঙর ছিল, হাতুড়ি মাছ ছিল, করাত মাছ ছিল, মানে ওই যে তোমার হচ্ছে একদম মানে বড় বড় যেগুলা, বা অদ্ভুত অদ্ভুত নামওয়ালা যেগুলা, ঠিক আছে না? হাঙর, এই যে হাঙর, হাঙর হচ্ছে আমার এই কন্ড্রিকটিসের উদাহরণ, যেখানে প্লেকোইডাস থাকবে। আর এই যে পাবদা, ইলিশ, সি হর্স, এগুলোর ক্ষেত্রে কি মনে রাখতে বলেছিলাম? গোসেটি বেগম, গোসেটি বেগম। গতে হচ্ছে তোমার গেনয়েড,
সতে হচ্ছে তোমার সাইক্লোয়েড, টতে হচ্ছে তোমার টিনয়েড, অর্থাৎ 3 ধরনের যে কোনো এক ধরনের থাকবে। এটা হচ্ছে কথা। এটা কাদের ক্ষেত্রে থাকবে? অস্টিকটিসের ক্ষেত্রে থাকবে। এই যে পাবদা, ইলিশ, সি হর্স এগুলো হচ্ছে কি অস্টিকটিস। স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে লোম থাকবে, অবশ্যই লোম থাকবে, তুমি নিজের কথা চিন্তা করো। তারপর হচ্ছে তোমার উষ্ণ রক্তের প্রাণী, হ্যাঁ উষ্ণ রক্তের প্রাণী। উষ্ণ রক্তের প্রাণী কিন্তু 2 ধরনের, একটা হচ্ছে তোমার পাখি পক্ষীকুল যারা আছে, আর একটা হচ্ছে তোমার কারা স্তন্যপ্রায়ী যারা আছে। তাহলে মাথায় রাখবে এটা, হ্যাঁ। 4 প্রকোষ্ঠবিষ্ট কি থাকে? হৃৎপিণ্ড থাকে। তাহলে উষ্ণ রক্তের প্রাণী, 4 প্রকোষ্ঠবিষ্ট হৃৎপিণ্ড, লোম দ্বারা আবৃত। তাহলে অবশ্যই আমার 3টাই আনসার হচ্ছে। এরপর আসি হচ্ছে আমাদের কোনটি করডেটা পর্বের বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি কি নয়? করডেটা পর্বের বৈশিষ্ট্য নয়। জীবনের কোনো এক পর্যায়ে নটুকর থাকে, হ্যাঁ জীবনের কোনো এক পর্যায়ে নটুকর থাকে, এটা কিন্তু বৈশিষ্ট্য। তাহলে আমাদের কিন্তু আনসার কিন্তু নয় বলছে, তাহলে আমরা এটা আনসার হিসেবে নিতে পারবো না। পানি সম্বহনতন্ত্র উপস্থিত, রে এটা তো না রে, এটা তো আমাদের একাইনোডার্মাটার ছিল। এটা কিসে ছিল? একাইনোডার্মাটার ক্ষেত্রে ছিল। তাহলে আমরা চোখ বন্ধ করে এটা আমরা আনসার দিয়ে ফেলতে পারি, ঠিক না? ওকে, বাকিগুলো দেখি। স্নায়ুরজ্জু থাকে না? থাকে না। স্নায়ু, হ্যাঁ অবশ্যই থাকে। সেজন্য এটা কিন্তু আমাদের বৈশিষ্ট্য নয়ের ক্ষেত্রে আমরা এটা দিতে পারি না। জীবনে কোনো এক পর্যায়ে ফুলকা ছিদ্র থাকে, হ্যাঁ কোনো এক পর্যায়ে ফুলকা ছিদ্র থাকে। তাহলে আমাদের আনসার হচ্ছে কোনটা? যেটা নয়, পানি সম্বহনতন্ত্র উপস্থিত। এটাই। নজুহাত রাতে খাবার খেতে বসে টেবিলে ইলিশ মাছের, ওই সেম ঘটনা, ইলিশ মাছ আর হচ্ছে তোমার হচ্ছে ওই পোকাটা, ঠিক আছে না, যেটা উড়ে এসে বসলো, যেটা হচ্ছে সংযুক্ত পা আছে, অ্যান্টেনা আছে। নজুহাত টেবিলের তরকারি হিসেবে রাখা মাছটি একই পর্বভুক্ত হলেও একই শ্রেণীভুক্ত নয়। নজুহাত, নজুহাত সে একটা মানুষ। মানুষ কোন শ্রেণীর? মানুষ কোন শ্রেণীর বলো? মানুষটা হচ্ছে স্তন্যপায়ী। আর টেবিলের তরকারি হিসেবে কি ছিল? ইলিশ ছিল। ইলিশটা কি? ইলিশটা কি? ইলিশটা হচ্ছে আমাদের অস্টিকটিস। দেখো দুইটা কিন্তু আমার কি, দুইটা কিন্তু আমার করোনাটা পড়বে, মনে আছে? কিন্তু দুইটা কিন্তু 2 শ্রেণীর, দুইটা কিন্তু 2 শ্রেণীর। এই জিনিসটা ব্যাখ্যা করবা। স্তন্যপায়ী প্রাণীর তোমার হচ্ছে কি দিবা? বৈশিষ্ট্য দিবা। অস্টিকটিস প্রাণীর বৈশিষ্ট্য দিবা। তারপর দুইটাকে কম্পেয়ার করে বলবা হ্যাঁ তারা একই পর্বের, কারণ তাদের দুইটারই কি আছে? নোটোকর্ড আছে। তারা দুটাই নোটোকর্ড আছে, এই জন্য এরা দুটাই করডেটা পর্বের, কিন্তু তারা ভিন্ন ভিন্ন শ্রেণীর। এটাই। এরপর ওয়াই জেট একই জগতের। ওয়াই জেট, ওয়াই হচ্ছে প্রজাপতি, তারপর জেট হচ্ছে কি তোমার, জেট হচ্ছে তারামাস। একই জগৎ, একই জগৎ বলতে কি? প্রাণী জগৎ, অ্যানিমেলিয়া, একই প্রাণী জগতের বা একই জগতের, হ্যাঁ প্রাণী জগতে অন্তর্ভুক্ত হলেও ভিন্ন ভিন্ন পরভুক্ত। এই যে ভিন্ন ভিন্ন যেসব কথা মানি, যেসব কোয়েশ্চেন হচ্ছে, সেখানে কিন্তু দুইটা বৈশিষ্ট্য দিয়ে জাস্ট একটা একটা সাথে কম্পেয়ার করে বলবা হচ্ছে হ্যাঁ তারা হচ্ছে বৈশিষ্ট্য থেকে বোঝা যায় তারা হচ্ছে দুইটা কি ভিন্ন পর্ব। শেষ। এই যে তোমার হচ্ছে কি ছিল? প্রজাপতি ছিল হচ্ছে আর্ট্রোপোডা, আর জেট ছিল কি তারামাস একানোডার্মাটা। বি ও সি প্রাণীদের কি ভিন্ন শ্রেণীভুক্ত? সেম কোয়েশ্চন, বারবার সেম প্যাটার্নে কিন্তু কোয়েশ্চনগুলো হচ্ছে। দুইটা প্রাণী দিচ্ছে, তাদের বলা হচ্ছে দুইটাকে সেম ভিন্ন শ্রেণীভুক্ত, দুইটাকে ভিন্ন পরভুক্ত, এই কোয়েশ্চনগুলো কিন্তু বারবার হবে। তো বি হচ্ছে তোমার কি উভচর, আর সি হচ্ছে কি তোমার পক্ষীকুল বা অ্যাবিস, তাই না? আচ্ছা, তাহলে দুইটা কিন্তু ভিন্ন শ্রেণী। তো শ্রেণীভুক্ত প্রথমে বলবা বি হচ্ছে তোমার ব্যাং যেটা উভচর, সি হচ্ছে তোমার হচ্ছে পাখি যেটা হচ্ছে অ্যাবিস বা পক্ষীকুল শ্রেণীর প্রাণী। তারপর হচ্ছে তুমি উভচর প্রাণীর বৈশিষ্ট্য দিবা, তারপর পক্ষীকুল শ্রেণীর বৈশিষ্ট্য দিবা, তারপর নিচে বলবা হ্যাঁ এদের বৈশিষ্ট্য একটা আরেকটার সাথে মিলে না বা একই না, সেজন্য তারা হচ্ছে ভিন্ন শ্রেণীর প্রাণী। শেষ। চিত্র এ ও চিত্র বি এর প্রাণীগুলোর মধ্যে সেম জিনিস তোমার। চিত্র এ হচ্ছে তোমার কি অস্টিকটিস, একটা মাছ, ইলিশ মাছ বা যে কোনো একটা মাছ হতে পারে, অস্টিকটিস। আর বি হচ্ছে তোমার কি উভচর। তো দুইটার পার্থক্য, দুইটার হচ্ছে বৈশিষ্ট্য দিয়ে তুমি পার্থক্য করে দেখাবা যে দুইটা কিন্তু আলাদা, দুইটা কিন্তু আলাদা শ্রেণীর। এটাই। এবার আসি সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো তোমাদের 2-এ আসতে পারে আর কি। কোন প্রাণীর দ্বিপদ নামে কয়টি অংশ থাকবে? দ্বিপদ নাম বলেই দিল, দ্বিপদ, দ্বিপদ অবশ্যই 2টা অংশ থাকবে। তারপর এই অংশগুলো কি কি? একটা হচ্ছে গণ, আরটা কি ছিল? একটা হচ্ছে গণ, আরটা প্রজাতি, আরটা কি প্রজাতি। ওই শেষের 2টা। মানুষের বৈজ্ঞানিক নাম কি? ওই যেটা লিখলাম, হোমো সেপিয়েন্স। অবশ্যই 2টা কি করবা? আন্ডারলাইন করবা। এখানে কিন্তু এস আছে এক্সট্রা, সেপিয়েন্স। আর এই যে এসটা সেটা কিন্তু ছোট হাতের, সেটা কিন্তু মাথায় রাখবা। স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্যগুলো লিখবা। তারপর হচ্ছে কোন শ্রেণীর অধিকাংশ মাছ স্বাদু প্রাণীর, স্বাদু পানির, এটা হচ্ছে আমাদের অস্টিকটিস।
অস্টিকটিস। এদের সাথে হাঙ্গর মাছ কোন ধরনের? কন্ডিকটিস। পার্থক্য তো আমরা অলরেডি করে দিয়েছি যে কঙ্কালের মধ্যে পার্থক্য আছে, লেজের মধ্যে পার্থক্য আছে, কানকো কোনটাতে থাকে কোনটাতে থাকে না, ফুলকা একটার মধ্যে 5 থেকে 7 জোড়া, আরটার মধ্যে 4 জোড়া, এগুলাই। দ্বিপদ নামকরণ কাকে বলে? আমি পড়েছি দ্বিপদ নামকরণ। অমেরুদণ্ডী প্রাণী কাদের বলে? যাদের ক্ষেত্রে মেরুদণ্ড নাই তাদেরকে আমরা কি বলবো? অমেরুদণ্ডী প্রাণী বলবো। হিমোসিল রক্তপূর্ণ দেহগহ্বর, যেটা আর্থ্রোপোডার মধ্যে থাকে। সিলেন্টেরন হচ্ছে তোমার কি নিডারিয়া পর্বের গোবর, দেহের গোবরকে বলা হয় সিলেন্টেরন। নিডারিয়া পর্বের দেহের গোবরকে কি বলা হয়? সিলেন্টেরন বলা হয়। অরীয় প্রতিসম প্রাণী কাকে বলে? যেসব প্রাণীকে একটা অক্ষ বরাবর 2 বা ততোধিক ভাগে ভাগ করা যায় সেটাকে আমরা কি বলি? অরীয় প্রতিসম। ওই যে তারা মাছকে চিন্তা করো। তারপর হচ্ছে ICZN, ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নোমেনক্লেচার মানে কি? নামকরণ, ঠিক আছে না? ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নোমেনক্লেচার। এই যে কমিশন বানানটা দেখবা, নোমেনক্লেচার বানানগুলো দেখবা। সিলোম কাকে বলে? ওই যে দেহের প্রাচীর এবং হচ্ছে তোমার ভিতরের যে অঙ্গ তাদের মধ্যে যে ফাঁকা জায়গা সেটা হচ্ছে কি? সিলোম। মানুষের বৈজ্ঞানিক নাম অলরেডি আমরা দেখেছি। শ্রেণীবিন্যাস কি? এই যে বিভিন্ন প্রাণীগুলাকে তাদের মধ্যে বিদ্যমান বৈশিষ্ট্য এবং অন্য প্রাণীর সাথে মিল, অমিল এবং পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তি করে স্তরে স্তরে সাজানোর যে প্রক্রিয়া সেটা হচ্ছে কি? শ্রেণীবিন্যাস। কে করেছিল? এটা করেছিল হচ্ছে আমাদের লিনিয়াস। সাপকে, কুমিরকে বা টিকটিকিকে কেন সরীসৃপ বলবো? সরীসৃপ কেন বলবো? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এরা কি করে? বুকে ভর দিয়ে চলাচল করে। তারপর হচ্ছে এদের কি থাকবে? 4টা পা থাকবে, পায়ের মধ্যে 5টা করে আঙ্গুল থাকবে নখসহ। এগুলাই লিখবা, শেষ। বৈশিষ্ট্যগুলো লিখলে হয়ে যাচ্ছে। সমুদ্র শসাকে কেন অরীয় প্রতিসম প্রাণী বলা হয়? সমুদ্র শসা হচ্ছে কোন পর্বের? 91 পর্বের। 91 পর্বের প্রাণীগুলাকে একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে 2 বা ততোধিক ভাবে কি করা হয়? সমান ভাগে ভাগ করা যায়, সেজন্য এদেরকে বলা হয় কি? অরীয় প্রতিসম। এটাই লিখবা। দোয়েল পাখি উড়তে পারে কেন? কেন উড়তে পারে? 2টা বলেছিলাম। একটা হচ্ছে তোমার বায়ুথলি থাকে, আর একটা হচ্ছে এদের যে হাড্ডি যেটা সেটা কিন্তু তোমার শক্ত হবে, ফাঁকা থাকবে, এটাই। এই যে 2টা বৈশিষ্ট্য ছিল আমাদের। আচ্ছা, যাই হোক। তারপর হচ্ছে ব্যাঙকে উভচর প্রাণী কেন বলা হয়? কারণ তারা ব্যাঙাচি অবস্থায় তোমার পানির মধ্যে থাকবে, ফুলকা দিয়ে শ্বাসকার্য চালাবে, এবং তারা যখন পূর্ণাঙ্গ অবস্থায় চলে আসবে তখন হচ্ছে তারা ডাঙায় চলে আসবে এবং সেখানে ফুসফুস দিয়ে কি করবে? শ্বাসকার্য চালাবে। সেজন্য ব্যাঙকে কি বলা হয়? উভচর প্রাণী বলা হয়। স্কাইপা কোন পর্ব? পরিফেরা। পরিফেরাকে স্পঞ্জ বলা হয়। এই জিনিসটা তুমি ব্যাখ্যা করবা যে বলা হয় কেন। কারণ স্কাইপা হচ্ছে তোমার একটা পরিফেরা পর্বের প্রাণী, যেটাকে আমরা কি বলি? স্পঞ্জ বলি। তারপর লিখবা হচ্ছে স্পঞ্জের মধ্যে তোমার কোনো ধরনের টিস্যু থাকে না, শুধুমাত্র কোষ থাকবে এবং এখানে ছিদ্রযুক্ত এদের প্রাচীর হচ্ছে ছিদ্রযুক্ত থাকবে, যেটার মধ্যে দিয়ে তোমার খাবার গ্রহণ করবে এবং বর্জ্যগুলো ত্যাগ করবে। চিংড়িকে মাছ বলা হয় না কেন? ওই যে আর্থ্রোপোডার বৈশিষ্ট্যগুলো লিখবা। চিংড়ির মধ্যে তোমার কি থাকে? সংযুক্ত পা থাকে, অ্যান্টেনা থাকে, তারপর হচ্ছে কি থাকে? হিমোসিল আছে, তারপর হচ্ছে তোমার মালফিজিয়ান নালিকা আছে, যেগুলো আর্থ্রোপোডার মধ্যে পাওয়া যায়। কিন্তু মাছ বলতে আমরা অস্টিকটিস বা কন্ডিকটিসকে বুঝাই, যেটার সাথে মিলে না, সেজন্য আমরা চিংড়িকে তোমার মাছ না বলে আমরা আর্থ্রোপোডা বলে থাকি। ওকে, আমাদের এই তো শেষ। আজকের ক্লাস এখানেই শেষ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে করার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে। তোমাদের জন্য অনেক দোয়া রইলো, তোমাদের এই যাত্রা যেন সুন্দর হয়, সুন্দরভাবে শেষ হয়। আসসালামু আলাইকুম, এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাল্লাহ।